অনেকেই যোগ দিচ্ছেন আমি দেখতে পাচ্ছি। আপনারা একটু কমেন্টে জানাবেন যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন? শুরু করতে পারি আমরা তাহলে। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভ জুলাই জুলুমের সংকট আর প্রতিরোধের পথ এই অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে আলোচনায় অংশ নিবেন রোকেয়া প্রাচী। তিনি দীর্ঘদিন ধরে আমাদের সাথে এই আন্দোলন সংগ্রামে সংশ্লিষ্ট আছেন এবং একই সাথে আমাদের সাথে আছেন হচ্ছে আফসানা কিশোর। আমাদের সাথে আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত আছেন। আজকে আমরা কথা বলবো, আলোচনা করব দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সংকট এবং এর থেকে উত্তরণের পথ নিয়ে। রোকেয়া আপা, আমি আসলে আপনাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। আমি আপনার কাছে সরাসরি যাব। আপনার কাছে সরাসরি যে জায়গা থেকে আমি আসলে প্রশ্নটা শুরু করতে চাই সেটা হচ্ছে যে আপনাকে আমরা দেখছি সেই 15ই জুলাই থেকে বা জুলাইয়ের শুরুর দিক থেকে মানে রাজপথে। আপনি সবাইকে তখন থেকেই বোঝানোর চেষ্টা করছেন। আপনি সবাইকে বলার চেষ্টা করছেন কি হচ্ছে না হচ্ছে। এবং ৫ই আগস্টের পরও আপনি খুবই সক্রিয় আছেন। আমরা জানি যে 15ই আগস্টে আপনি আম ৩২ নম্বরে গিয়েছিলেন। সেখানে আপনার উপরে হামলা হয়েছে এবং আপনি এখন পর্যন্ত শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে না, সাংস্কৃতিক কর্মীদের মধ্যেও একজন প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে আছেন। তো আমি ১ম এই আপনার কাছে যাব, আপনার কথা শুনতে চাইবো যে আপনি যা করছেন, কেন করছেন? অন্যরা কেন আপনার সাথে শামিল হওয়া উচিত? সেই জায়গা থেকে। ধন্যবাদ যারা আপা মাইকটা একটু কাছে রাখতে হবে মনে হয়। আচ্ছা, হ্যাঁ, ঠিক দুঃখিত। আছে। আমি আসলে অনেকদিন ধরেই বাসার বাইরে আছি। সে কারণে যে কথা বলার জন্য যে সাপোর্ট দরকার, ভালো ফোন বা ভালো হেডফোন কিছুই নেই। হয়তো মাঝখানে মাঝখানে কেটেও যেতে পারে আমার কথা। আচ্ছা, এখন তো শুনতে পাচ্ছি। আসলে এখন শুনতে পাচ্ছেন, তাই? হুম, দেখেন, কোটা আন্দোলন কিন্তু প্রথম যখন শুরু হয়েছিল বাংলাদেশে 2018-র আগে, সেই সময় কিন্তু আমরা তখনই দেখেছিলাম যে ছাত্রদের সেই সাধারণ শিক্ষার্থীদের সেই কোটা আন্দোলনটা তখনই একবার আমরা দেখেছিলাম যে হাইজ্যাক হয়ে গিয়েছিল। তো যাই হোক, সেবার কোটা আন্দোলনকে কেন্দ্র করে যাদের চক্রান্ত ছিল সেটি সফল হয়। কিন্তু 2024-এ যখন জুলাইয়ে আবার আমরা দেখলাম কোটা আন্দোলন নামে ছাত্ররা রাস্তায় নেমেছে, তখন সেই আন্দোলনের গতি প্রকৃতি এবং রাস্তায় যাদেরকে আমরা দেখছিলাম, যে ভাষায় আমরা দেখছিলাম, রাজাকার বলে নিজেদেরকে পরিচয় করছিল, তো সবকিছু দেখে কিন্তু আমাদের 14 জুলাই থেকেই বা আরো আগে থেকে আমরা বুঝতে পারছিলাম যে এটা কোনো সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন না। এটি আসলে রাষ্ট্রের বিরুদ্ধে একটা চক্রান্তের নীল নকশার আম, আহ, সাজানো একটা ঘটনা, যেটা থেকে মানে যার মধ্যে দিয়ে আমরা দেখেছি সেই সময় মানে আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্ম দখল হয়ে গিয়েছিল। যেমন ধরেন, অনলাইনে আমরা যা বলছি সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছিল। পাশাপাশি সেই ছাত্রদের যে আন্দোলন বা জুলুম বলবো বা সন্ত্রাস বলবো, তারা লক্ষ লক্ষ ফেক আইডি তৈরি করে আন্দোলন করতে গিয়ে ক্যামেরা নিয়ে গিয়ে স্ক্রিপ্ট রাইটার, ফিল্ম ডিরেক্টর এদেরকে নিয়ে গিয়ে এবং গ্রাফিক্স ডিজাইনারকে দিয়ে তারা আন্দোলনটাকে একটা সিনেমার মতো করে সাধারণ মানুষের আবেগকে প্রতারিত করছিল। মানে সাজানো সাজানো ঘটনাগুলো মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করছিল, যার ফলে আহ, জুলাই সেই পুরো জুলাই মাসটাতে যা ঘটেছিল বাংলাদেশে, সেটা প্রকৃত সত্যটা সাধারণ আপামর জনসাধারণের কাছে পৌঁছায়নি। এমনকি দেশের বাইরের আমাদের প্রবাসী বাঙালি যারা আছেন, সারা বিশ্বের কাছেও মিথ্যেটাই পৌঁছে গিয়েছিল। এবং তার মধ্যে দিয়ে তারা 5ই আগস্ট পর্যন্ত আমরা দেখলাম লাশের একটা রাজনীতি হলো। এবং সেখানে পুলিশ সহ, সাংবাদিক সহ, সাধারণ মানুষ সহ আমরা অগণিত মানুষের মৃত্যু দেখলাম, অগণিত মানুষকে আহত হতে দেখলাম, স্থাপনা ধ্বংস হতে দেখলাম। এবং 5 তারিখে আমরা যেটা দেখেছি বাংলাদেশে, সেটি নজিরবিহীন। সারা পৃথিবীতেও
এরকম ঘটনা ঘটে না। দেখেন ৫ তারিখের আগের দিন ৪ তারিখে বিকাল থেকে ৫ তারিখ সকাল পর্যন্ত আমি আসলে ঢাকায় বেরোনোর অনেক সুযোগ পেয়েছিলাম। ৪ তারিখে যখন দেখলাম হাসপাতালগুলো আগুনে জ্বলছে এবং ঢাকা শহরের প্রত্যেকটা রাস্তা অলিগলিতেই তারা মারামারি করছিল, লাশ পড়ছে এরকম। তো আমি আমার নিজের বাসায় পৌঁছাতে পারিনি আমার কর্মসূচি শেষ করে। তা আমাকে মোহাম্মদপুরের দিকে একটা বাসায় থাকতে হয়েছিল। তো ৫ তারিখ সকালবেলা আমি যখন আমার বাসায় ফিরছি তখন কিন্তু পুরো ঢাকা শহরের মানে মোহাম্মদপুর থেকে আমার বাড়ি যাওয়া পর্যন্ত দেখেছি রাস্তার শুনশান নীরবতা এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু ব্যারিকেড দেয়া। স্পেশালি গণভবনের আশেপাশে অনেক ব্যারিকেড দেয়া। প্রচুর সেনাবাহিনী সেখানে আছে, সিকিউরিটি যেরকম থাকে তার চেয়েও দ্বিগুণ তিনগুণ ছিল। সেই অবস্থার মধ্যে আমরা কিন্তু দেখলাম যে গণভবনে প্রচুর লোকজন, জঙ্গি লোকজন ঢুকে গেল এবং যদি নেত্রী সেদিন স্থানান্তরিত না হতেন, বঙ্গবন্ধু কন্যা যদি সেদিন মানে সেফ জায়গায় না যেতেন, ওনাকে যদি স্থানান্তরিত করা না হতো, তাহলে উনার মৃত্যুও সেদিন অবধারিত ছিল এবং সেটা নির্মম পরিকল্পনার মধ্য দিয়ে ঘটতো। এবং সারা বিশ্ব দেখেছে গণভবন লুটপাটের কি দৃশ্য, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলা, ধানমন্ডি ৩২ যেটা আমাদের প্রাণের, আমাদের গর্বের, আমাদের অহংকারের, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের সেই বাংলাদেশের আতুর ঘর, সেটাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো। রবীন্দ্রনাথকে ভেঙে ফেলছে, জয়নুল আবেদিনের ভাস্কর্য ভেঙে ফেলছে, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে তারা ধ্বংস করে ফেলছে। আগুনে জ্বললো সারা বাংলাদেশের নেতাকর্মীদের বাড়িঘর, শরণার্থীদের যেখানে যাকে পেয়েছে তাদেরকে আক্রমণ করেছে। পবিত্র যে সংসদ ভবন, যেখানে সাংসদরা যান জনগণের মনোনীত ভোটেই, সেই সংসদ ভবনে আমরা দেখেছি কি কি ঘটেছে। এবং সেই ৫ তারিখ পর্যন্ত যা ঘটেছে এবং ৫ তারিখের পরবর্তীতে আমরা দেখলাম হাজার হাজার পুলিশকে নির্মমভাবে পিটিয়ে কুপিয়ে পুড়িয়ে মারা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীকে মানে যেখানে যাকে পেয়েছে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে, কুপিয়ে মারা হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে উল্টো দিকে করে। এবং এই যে নির্মম ঘটনাগুলো বাংলাদেশে ঘটে গেল, আমরা কিন্তু তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা যে যার মতো তখন জীবন বাঁচানোর তাগিদে তাদেরকে নিরাপদ স্থানে যেতে হচ্ছিল, অনেকে যেতে পারেননি, তারা তাদের হাতে মার খেয়েছে। এবং এরকম একটা সময় যে আমার মনে হয় যে যাদের আমরা বড়দের কাছ থেকে যা শুনেছি, বইয়ে যা পড়েছি, ১৯৭১ সালে এরকম ঘটেনি। ১৯৭১ সালের সেই গণহত্যা, সেই যে নির্মম ঘটনার কথা আমরা বলি কালরাত্রি, তার চেয়েও নির্মম ঘটেছে বাংলাদেশে। এবং ৩২ যখন পুড়িয়ে ফেলা হলো, সে দৃশ্য যখন বসে দেখছি তখন মনে হলো যে আসলে ৩২ পুড়ছে না, পুড়ছে পুরো বাংলাদেশ, পুড়ছে আমাদের সংবিধান, আমাদের পতাকা। এবং আমি নিজে পুড়ছি, কারণ আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনৈতিক কর্মী, তার আগে আমি একজন শিল্পী, তারও আগে আমি একজন বাংলাদেশের নাগরিক। আমার আমার দুজন চাচা, আমার বাবা, আমাদের বাড়িতে বড় করে একটা গেটে লেখা আছে মুক্তিযোদ্ধার বাড়ি। আমার আমার চেতনায় মুক্তিযুদ্ধ, আমার চেতনায় একাত্তর, আমার রক্তে একাত্তর। যখন বঙ্গবন্ধুর নেতৃত্বেই তো আমরা এটা পেয়েছি, এটা তো এমনি এমনি আমাদেরকে কেউ দেয়নি। আর আজকে যদি দেশ মানে ৭১ সালে যদি আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন না হতো, আজকে আমরা কি থাকতাম? আজকে আমরা চাকরও থাকতাম না, কারণ পাকিস্তানিরা তো আমাদেরকে সেই সময় চাকরেরও মর্যাদা দেয়নি। আজকে আমরা কিন্তু একটা হেল্পিং হ্যান্ডকে যে সম্মান দেই, পাকিস্তান আমলে আমাদের সম্মানটা অনেক নিচে ছিল। এটা তো আমাদের ছেলেমেয়েরা জানতে চায়নি বা পড়তে চায়নি, কিংবা আমাদের ব্যর্থতা আমরা তাদের কাছে পৌঁছাতে পারি। বঙ্গবন্ধু স্বপ্ন না দেখলে ১৯ বছর তিনি জেলখানায় ছিলেন, নিজের আরাম-আয়েশ তো ভাবেননি। তো উনার নেতৃত্বে, উনার স্যাক্রিফাইসে, উনার বুকের রক্তের আজকের এই বাংলাদেশ। এবং উনি একাই রক্ত দেন, কারণ পুরো পরিবার মিলে রক্ত দিয়েছে। ১৫ই আগস্ট ৭৫ সালে কিন্তু বঙ্গবন্ধু কন্যা দেশে থাকলে উনাকেও মৃত্যুবরণ করতে হয়। তো এই যে বাংলাদেশ এবং যে উন্নয়নের বাংলাদেশ আমাদেরকে বঙ্গবন্ধু কন্যা ২০২৪ পর্যন্ত আমরা দেখেছি, সেই বাংলাদেশ তো দাউ দাউ ছিল, সত্যিকার অর্থে পুরো বাংলাদেশ চলছিল। তা আমার মনে হয়েছে যে আমি যদি একটা মানুষ, আমরা তো আগে মানুষ হতে হবে, তারপর শিল্পী, তারপর ব্যাংকার, তারপর ডক্টর, তারপর ইঞ্জিনিয়ার। আমি যদি একজন মানুষ হিসেবে নিজেকে দাবি করি এবং আমি যদি বাংলাদেশকে ভালোবাসি,
আমি যদি 1971-কে ধারণ করে থাকি, তাহলে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা দেখার পর, গণভবনে যা ঘটেছে সেটা দেখার পর, 32 যখন পুড়ে, সেটা দেখার পর তো স্থির থাকা খুব অসম্ভব ব্যাপার। এবং আমার মনে হয়েছে আমি স্বাভাবিক ভাবেও মারা যেতে পারি, যে কোনো ভাবে মারা যেতে পারি, মানে আমাকে একদিন মরতে হবে। কাজে আমি 32-এ যাব, আমি প্রতিবাদ করব এবং 15ই আগস্ট বঙ্গবন্ধুকে শোকের যে শ্রদ্ধা জানানো, যেটা প্রতি বছর আমরা করে এসেছি, সেটি করব। আমার মনে হচ্ছে এই দায় আমার আমার কে আসলো কে আসলো না, আমি সেই বিচার বিবেচনা, সেই বিশ্লেষণে, সেই অভিযোগ অনুযোগে আমি যাব না। আমার দায়িত্বটুকু আমি করব। বঙ্গবন্ধুর রক্তের ঋণ তো আসলে আমাদের প্রত্যেকে। আমি আসলে কি দিতে পারছি সেটা হচ্ছে আমার কাছে জরুরি। এবং আমার মনে হচ্ছে এটা আমার জন্য সুযোগ যে আমি 1971 সালে যদি বেঁচে থাকতাম, আমি নিশ্চয়ই মুক্তিযোদ্ধা হতাম। কাজে এই যে আজকের সময় যে আমার দেশ যারা দখল করেছে, তারা কারা? পাকিস্তানের আলবদর, আল শামস, রাজাকার, যুদ্ধাপরাধী, তারাই তো। তো কাজে এটা আমার জন্য একটা সুবর্ণ সুযোগ, আমার জন্য, দেশের জন্য, যে আমি বঙ্গবন্ধুর রক্তের ঋণ পরিশোধ করার সুযোগ পেলাম, দেশের ঋণ পরিশোধ করার সুযোগ পেলাম। এবং এই যুদ্ধে আমি একজন মুক্তিযোদ্ধা, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। এবং এই মুক্তিযোদ্ধা হওয়ার জন্য আমি মনে করি না যে আমাকে আওয়ামী লীগই করতে হবে। আমি আওয়ামী লীগ করছি, এটা আমার জন্য প্লাস। কিন্তু আওয়ামী লীগ যদি আমি নাও করতাম, তারপরও আমি এই প্রতিবাদটুকু মানে করে যেতাম এবং করব আজীবন। কারণ এটা আমার অস্তিত্বের প্রশ্ন, এটা আমার সততার প্রশ্ন, মানুষ হিসেবে বেঁচে থাকার অহংকারের প্রশ্ন। এবং সে কারণে আমি গেছি, হামলা হয়েছে, মামলা হয়েছে। আমি মনে করি এটুকু তেমন কোনো বড় বিষয় না, যদি পাশাপাশি আমরা দেখি বঙ্গবন্ধু। দেখেন, আমার শুটিং এর কারণে আমার কেন্দ্রীয় কারাগারে, ফরিদপুর কারাগারে যেতে হয়েছে। আমি কারাগারে বঙ্গবন্ধু যে যে সমস্ত রুমটাতে ছিলেন, সেটা তো এখন মিউজিয়াম, কিন্তু ওই ধরনের রুমগুলো আমি দেখেছি, শুটিং করেছি। আমার মনে হয়েছে যে কোনো মানুষ যদি ভুলক্রমেও একবার জেলে যায়, সে দ্বিতীয়বার আর জেলে যাওয়ার কোনো কাজ করবে না। বঙ্গবন্ধু 19 বছর জেলে থেকেছেন এবং বাংলা এবং দেশ এবং প্রতিবার ফেরত এসে উনি আবার একই কাজ করেছেন, দেশের মানুষের জন্য লড়াই সংগ্রাম করেছেন। কাজে সেই তুলনায় আমাদের আমাদের আজকের এই প্রতিবাদ, প্রতিরোধ কিছুই না। এবং বঙ্গবন্ধু কন্যা তো চাইলে উনি নাও ফিরতে পারতেন, ওনার পুরো পরিবারকে হত্যা করা হয়েছে, উনি দেশে ফিরেছেন, চ্যালেঞ্জটা নিয়েছেন, নিজেকে ঝুঁকির মুখে ফেলেছেন। উনাকেও 21 বার হত্যার চেষ্টা তার করা হয়েছে। এই যে নিজেকে ঝুঁকির মুখে ফেলে, নিজের স্বাচ্ছন্দ্যময় জীবনকে ফেলে উনি বাংলাদেশের হাল ধরেছেন। এবং তখনও বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি ছিল, বাংলাদেশ তখনও কিন্তু ধ্বংসের মুখে চলে গিয়েছে। এবং বঙ্গবন্ধু কন্যা সেই বাংলাদেশকে যখন উন্নয়নের মহাসড়কে নিয়ে এলেন, যখন বাংলাদেশ গর্বে মাথা উঁচু করে দাঁড়ালো বিশ্বে, তখন আঘাত এলো। এই আঘাতের চক্রান্ত বহু বছর পুরনো। এবং এই চক্রান্তকারীরা প্রত্যেকেই মানে মানে তারা কেউ মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, তারা 71-কে মানে না, তারা সংবিধান মানে না, তারা 7ই মার্চ মানে না, তারা বাংলাদেশের মানুষের শান্তি চায় না। শিক্ষার্থীদের ঘাড়ে পাড়া দিয়ে শিক্ষার্থীদের আবেগকে নিয়ে তারা কিন্তু ক্ষমতা এসছে। কিন্তু আজকে তাদের হাতে শিক্ষার্থী লাশ পড়ছে, তাদের হাতে শিক্ষকরা নির্যাতিত হচ্ছে। আজকে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, আজকে মানে লক্ষাধিক শ্রমিক বেকার। আজকে দেশের মানুষ এত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ না খেয়ে মরছে। আজকে সনাতন ধর্মের মানুষজন নিরাপদ না, মাজার নিরাপদ না, কবর নিরাপদ না, কবর ভেঙে সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। একটা দেশ কত নির্মম জায়গায় যায় যে কবর পর্যন্ত সেই দেশে নিরাপদ না। মাসে গড়ে 313টা লাশ পড়ছে এই দেশে। 313টা হত্যাকাণ্ড মানে সারা পৃথিবীতে বাংলাদেশের ইমেজ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? কোথায় আছি আমরা? 2 মাসে 774টা মেয়ের ধর্ষণ হচ্ছে। তো ওরা তো তারাই যারা যুদ্ধের সময় রাজাকার, আলবদর, পাকিস্তানি আর্মিদের হাতে আমাদের মায়েদের, বোনদেরকে তুলে দিয়েছিল। আমাদের 3 লক্ষ মাকে নির্যাতিত, ধর্ষিত করেছিল তারা। তো তাদের হাতে আজকে বাংলাদেশ। আমাদের যারা বুদ্ধিজীবী, শিক্ষিত, শিল্পী, শিক্ষক অনেকেই কিন্তু, এবং শিক্ষার্থী, অনেক সাধারণ শিক্ষার্থী, সাধারণ পরিবার কিন্তু আবেগে তাড়িত হয়ে এবং তাদের প্রতারণার শিকার হয়ে কিন্তু রাজপথে নেমেছে। এবং সে আন্দোলনের শেষে আমরা দেখেছি জামাত শিবির এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে, হিজবুত তাহরী আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে। কাজেই আজকের বাংলাদেশে আমরা দেখছি
কারা শাসন ক্ষমতায় আছে। আজকে জামাত শিবিরের প্রেসক্রিপশন, আজকে হিজবুত তাহরি, আজকে জঙ্গি সন্ত্রাসী, তাদের প্রেসক্রিপশনে দেশ চলছে। আজকে নিরীহ নেতাকর্মী, অনেক সাংবাদিক জেলে, অথচ যারা জঙ্গি সন্ত্রাসী তারা জেলের বাইরে, তারা জামিনে মুক্তি পেয়ে তারা এখন দেশের মধ্যে অরাজকতা করছে। আমরা জুলাই আন্দোলনে দেখেছি থানা লুট করা হয়েছে, কারাগার লুট করা হয়েছে, আসামিদেরকে কারাগার থেকে বের করে নিয়ে আসা হয়েছে। এ কোন আন্দোলন? কোটা মেনে নেয়ার পরও, কোটা আন্দোলনে ছাত্রদের দাবি মেনে নেয়ার পরও কেন থানা 450-এর বেশি থানা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, লুট করা হয়েছে? থানা লুট হবে কেন? কারাগার কেন লুট হবে? কেন আসামিকে বের করে আনতে হবে? এর পেছনেও ষড়যন্ত্র আছে। কারণ জেলে যে সকল জঙ্গি সন্ত্রাসী ছিল তাদের সাথে চুক্তি ছিল যে তাদের যে সকল অনুসারীরা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তারা যেন ওই আন্দোলনে মদদ দেয়, তারা যেন ওই আন্দোলনে কিলিং এর কাজগুলো করে, তারা যেন ওই আন্দোলনে অরাজকতা সৃষ্টি করে, লাশের রাজনীতি করে। এবং সেই পরিপ্রেক্ষিতে তাদেরকে জেল থেকে বের করে আনা হয়েছে। তা না হলে যে আসামি, যে জঙ্গিরা চিহ্নিত যারা, তারা যদি, তাদেরকে যদি বের করে আনা হয়, এর কারণ কি হতে পারে? আমার কথা হচ্ছে আপনি দেশকে শান্তি দিতে এসছেন, আগের সরকার শান্তি দিতে পারেনি। তো এ কোন শান্তি? এ তো শান্তি না, এ তো ধ্বংস। পুরো দেশটা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। দেশে একটা মানুষও ভালো আছে কেউ বলছে না। একটা রিক্সাওয়ালা, একটা সাধারণ মানুষ কিন্তু আজকে বলতে পারছে না। আজকে বাক স্বাধীনতা নেই। আজকে কোনো গণমাধ্যম স্বাধীনভাবে কথা বলতে পারে না। গণমাধ্যমের চ্যানেলগুলোতে গিয়ে ধমকানো হয়, কলম ভেঙে ফেলা হবে, চিহ্নিত করে দেওয়া হয় যে এদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে, এদেরকে যুক্ত করতে হবে। প্রত্যেকটা চ্যানেল, প্রত্যেকটা নিউজ পেপারে যারা সাংবাদিক ছিলেন, সিনিয়র জুনিয়র, তাদের সকলকে বাদ দিয়ে নতুন করে বসানো হয়েছে। এটাকে বৈষম্য বলেন, এটাকে স্বৈরাচারী বলে না? কোনো একটা সাংবাদিক কথা বলেছে, সে কিন্তু তার হামলার শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে। কাজেই আজকের যে বাংলাদেশ, আজকে স্বৈরাচারের চেয়ে বড় স্বৈরাচার আজকে বসে আছে। এবং আজকে যারা আছে তাদের সামনে আমাদের নারীরা কতটা বিপর্যস্ত। আমাদের অনেক নারী তো এসেছিলেন আন্দোলনে, বুঝতে না পেরে। আজকে তারা বুঝতে পারছেন, আজকে শিল্পীরা কোথাও উদ্বোধন করতে পারছেন না কোনো অনুষ্ঠান, কোথাও পাচ্ছেন না। কিন্তু গত 16 বছরে কেউ থিয়েটার করতে অসুবিধা হয়েছে, কোনো শোরুম ওপেন করতে কোনো নায়িকা যেতে অসুবিধা হয়েছে, কোনো শিল্পী কনসার্ট করতে অসুবিধা হয়েছে, আমরা কিন্তু এরকম ঘটনা শুনিনি। আমরা দেখেছি বঙ্গবন্ধু কন্যাকে কিন্তু, এবং আওয়ামী লীগের সরকারকে এই 16 বছরে অনেক সাংবাদিককে দেখেছি যা যেভাবে পেরেছে সমালোচনা করেছে, কথা বলেছে, দোষ ত্রুটি নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু আজকে আমি কোনো কথা বলতে পারছি না। আজকে কথা বলার পর পরের দিন আপনি কি করবেন সেটা কিন্তু মানে একমাত্র আল্লাহই জানে। সমস্যাটা হচ্ছে যে এই যে মানুষ আজকে মানুষ যখন অন্ধ, আমি আপনার কথা সূত্র ধরে বলি, তখন আসলে আপনি যদি নাই দেখেন, তাহলে তো আসলে জানার উপায় নেই আসলে কি মিস করছেন। তাই না? বাংলাদেশের মিডিয়ার অবস্থা হচ্ছে এখন কিছুটা এরকম। আপনার কথার প্রসঙ্গ ধরে আমি একটু আফসানা কিশোর, লোচনা আপা, আপনার কাছে যাই। আমি আপনি রোকেয়া আপা বলছিলেন যে ইয়ের কথা, হাসপাতালে আগুন দেওয়ার কথা, একই সাথে থানাগুলো পুড়িয়ে দেওয়া হলো। মিটিকুলাস প্ল্যানের কথা ইউনূস সাহেব নিজেই স্বীকার করেছেন। এখন আমার যে কথা সেটা হচ্ছে যে আপনি এই পরিস্থিতির পরে বাংলায় একটা প্রবাদের কথা আমরা জানি যে বৃক্ষতর নাম কি ফলে পরিচয়। আহ, ফলাফল কিন্তু আমরা পেতে শুরু করেছি আগস্টের যে 5 তারিখ থেকে, সে ওই দিন থেকে। এর আগে আমরা যেগুলো দেখেছি ওদের প্ল্যানের যে অংশ সেটা দেখেছি। লোচনাপা, আপনি তো সেই 2013 সালে যুদ্ধাপরাধের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় ছিলেন রাজপথে, আপনি এখন বিদেশে। এখন কিভাবে আপনি মানে মানে সক্রিয় হলেন যে আমি দেখছি যে 5ই আগস্টের আগে থেকে আপনি লেখালেখি করছেন। তো আপনার বোঝার জায়গাটা কি ছিল 5ই আগস্ট ঘটার আগেই? আপনি কিভাবে বুঝতে পারলেন যে এটা আসলে মিটিকুলাস একটা প্ল্যান, ওরা প্ল্যান ডিসক্লোজ করার আগে, এবং আপনি এখন পর্যন্ত সক্রিয় আছেন? আপনার সেই উদ্যমের জায়গাটা কোথায়? কেন? আপনি তো বিদেশে থাকেন। ধন্যবাদ মামুন, আমাকে আজকে এখানে আনার জন্য এবং কথা বলার সুযোগ দেওয়ার জন্য। জিনিসটা হচ্ছে কালেকটিভ এফোর্ট, তাই না মামুন? দেখেন, কালেকটিভ এফোর্ট থেকে কিন্তু এই যে জুলাই জুলুম শব্দটা আমি সার্কাস্টিক্যালি ইউজ করা শুরু করেছিলাম, আপনারা আমার ভাই ব্রাদাররা সেটা তুলে নিয়েছেন।
তো যেটা হয়েছে যে জুলাইয়ে যখন এই ঘটনাটা শুরু হলো, তাদের আন্দোলন, কোটা আন্দোলন বলি বা কোটার প্রতি বিক্ষোভ বলি, যেটা শুরু হলো, এটা কিন্তু আমরা আগেও দেখেছি। যেমন আমরা যখন ইউনিভার্সিটিতে, তখন 96 সালে আমরা ইউনিভার্সিটিতে ঢুকবো ওই সময় থেকেই কিন্তু শিবির এই যে মুক্তিযুদ্ধের যে কোটাটা, সেটার বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু করেছে কিন্তু শিবির, এটা অন্য কেউ না। তো কোটা আন্দোলনের যেহেতু ইতিহাসটা জানে, সেহেতু আমি কখনোই আজ পর্যন্ত কোটা আন্দোলনে বিশ্বাস করিনি এবং আস্থা জ্ঞাপন করিনি। আমার কাছে মনে হয়েছে যে এটার পিছনে বরাবরই একটা ষড়যন্ত্র, যে মুক্তিযোদ্ধাদেরকে হেয় করা, মুক্তিযোদ্ধাদেরকে আমাদের মূল যেই লাইন আছে সেখানে ঢুকতে না দেওয়া, তাদের সন্তানদেরকে বঞ্চিত করার যে প্রক্রিয়া, সেগুলা করার জন্য শিবির সবসময় সক্রিয় ছিল, জামাত শিবির, এবং এখনো তাই করেছে। তো সেই কারণে, এবং আপনি দেখেন ওই যে শিবির সাইদ ছেলেটা, সে সম্ভবত মারা গেল 16 তারিখে, রাইট? 16 জুলাই এরকমই হবে। হ্যাঁ, শিবির সাইদ, সে মারা গেল 16 জুলাই। তার আগের দিনই কিন্তু দেখেন কি করলো, ইউএস এমবাসি বরাতে বলে ফেললো যে 2 জন মারা গিয়েছে। যেই গুজবটা 15 তারিখে বলে দিল। হ্যাঁ, 15 তারিখে বলে দিল, যে গুজবটা ছড়িয়ে সবাইকে বিভ্রান্ত করা হলো। এবং ওই জিনিসগুলো যখন দেখলাম এবং আসিফ নজরুলের একটা ভূমিকা যখন দেখলাম, আসিফ নজরুলকে যেহেতু আমরা ইউনিভার্সিটি লাইফ থেকে চিনি এবং জানি, এবং তারও আগে থেকে জানি স্কুল লাইফ থেকে, সে যখন ঘাতক দালাল নির্মূল কমিটিতে থাকা অবস্থায় আমাদের সকলের শ্রদ্ধেয় জাহানারা ইমামের প্রতি প্রতারণা করেছে, জাহানারা ইমামের সেই কান্না আমি কিন্তু ভুলি নাই। একজন ক্যান্সার আক্রান্ত রোগী, উনি সারা বাংলাদেশ থেকে রাজাকারদের তালিকা তথ্য সংগ্রহ করেছেন এবং সেটাকে কম্পাইল করার দায়িত্ব দিয়েছিলেন আসিফ নজরুলের হাতে। আসিফ নজরুল এবং এখনকার বেঞ্চমার্কের যে আশরাফ কায়সার, যে এখন আমাদের বুদ্ধিজীবী হয়ে উঠেছে, এই দুইজন পাকিস্তানের আইএসআই এর কাছে এই তথ্য বিক্রি করে দিয়ে তারা দুজন বিদেশে চলে যায়। আমরা কিন্তু তখন গণ আদালত করব যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে, আমাদের একটা গণ আদালত, গণশুনানি হওয়ার কথা। আসিফ নজরুল তখনকার আইন বিভাগের প্রধান ছিল এরশাদুল বারী, সম্ভবত ঢাকা ইউনিভার্সিটি, তার রেকমেন্ডেশনে সে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে, এরশাদুল বারী নিজেও জামাতের সংশ্লিষ্ট, এরশাদুল বারীর কাছ থেকে রেকমেন্ডেশনে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে সে চলে যায়, এবং আশরাফ কায়সারও চলে যায় কি একটা পড়ার জন্য। তারা দুইজন ইয়ের কাছে, আইএসআই এর কাছে আমাদের তথ্য বিক্রি করে দেয়। এখন আপনি আমাকে বলতে পারেন যে আপা এটা প্রমাণ দেন, আমার কাছে কিন্তু প্রমাণ নাই। প্রমাণ দিতে পারবে হচ্ছে শাহরিয়ার কবির স্যাররা, কারণ আমি তখন খুবই ছোট। আমি পত্র পত্রিকায় যা পড়েছি এবং দেখেছি সেটা আমি আপনাকে উল্লেখ করলাম। তো এই আসিফ নজরুলের যে দৌড়াদৌড়ি আমি এই সময় দেখলাম জুলাই আগস্ট মাসে, তখন আমি বুঝে গেছি যে এইটা কোনো স্টুডেন্টদের আন্দোলন না, এটা কিছুই না, এটা সম্পূর্ণভাবে সরকার বিরোধী একটা ষড়যন্ত্র। সরকার বিরোধী হলেও এটা মেনে নেওয়া যেত, এটা সত্যিকার অর্থে দেশ বিরোধী ষড়যন্ত্র, রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র, এবং আমার রাষ্ট্রকে বিনষ্ট করার জন্য মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি সবসময় গত 53 বছর ধরে সক্রিয় ছিল, তাদের প্ররোচনায়, তাদের নেতৃত্বে এবং তাদের সাথে বিদেশি শক্তিদের আতাতে এই জিনিসটা হচ্ছে, আমি তখন বুঝে গিয়েছি। যে কারণে আমি, যারাই আমার সাথে পরিচিত ছিল বা সংশ্লিষ্ট ছিল, বা আমরা যারা আগে গণজাগরণ মঞ্চ করেছি বা অন্যান্য অ্যাক্টিভিজম করেছি, আমি তাদের সাথে যোগাযোগ করা শুরু করি এবং তখন দেখতে পাই যে অনেকে ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হচ্ছে গিয়ে আমাদের ইউনিভার্সিটির শিক্ষকরা, আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটির অধিকাংশ শিক্ষক তারা বিক্রি হয়ে গেছেন। হ্যাঁ, শিক্ষক নেটওয়ার্কের অনেকে বিক্রি হয়ে গেছেন পদ পদবীর লোভে, এবং তাদের অনেকের মধ্যেই এক ধরনের, এটাকে আমি কি বলবো, প্যারানয়া আছে। তারা আওয়ামী লীগ দেখতে পারে না বা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখতে পারে না, সেখান থেকে তাদের একটাই উদ্দেশ্য, যে কোনো শক্তির সাথে মিলে তারা শুধুমাত্র সরকারের পতন চাচ্ছে, সরকারের পতন চাচ্ছে। আপনি আজকে দেখবেন যে কয়েকজন খুব মুক্তিযুদ্ধ করে স্ট্যাটাস দিয়েছে, ঠিক আছে? তো এরা কিন্তু মুক্তিযুদ্ধের সম্পূর্ণ বিপরীতে কাজ করে 69টা কেপিআই স্থাপনা ধ্বংস করে, 450 থানা জ্বালিয়ে, অবনত পুলিশকে হত্যা করে
মেট্রো রেল পুড়িয়ে তারা মুক্তিযুদ্ধ আবার রাজাকারদেরকে পুনঃস্থাপন করে মুক্তিযুদ্ধের সকল স্মারক নষ্ট করে, মুক্তিযুদ্ধের জাদুঘর লুট করে বা ৩২ নম্বরে আগুন দিয়ে আজকে তারা মুক্তিযুদ্ধ করে কান্না করছে। শিক্ষক নেটওয়ার্কের একজনও দেখলাম কান্নাকাটি করছে। উনি কিন্তু একদম সামনে ছিল শিবিরের সবাইকে মুক্ত করে আনার ব্যাপারে। উনি শিবিরের লোকদের প্রতি খুবই ওনার এক ধরনের ফ্যাসিনেশন ছিল। এখন উনি আজকে মুক্তিযুদ্ধ করে কাঁদছে। কারণ সাধারণ মানুষ, আমাদের যে 18 কোটি মানুষ, সেখানে যদি আমি ধরি যে 1 লক্ষ বা 2 লক্ষ মানুষ এই আন্দোলনে বা এই জুলুমের ভিতরে সক্রিয় অংশগ্রহণ করেছে, বাকি লোকজন কিন্তু এইভাবে মুক্তিযুদ্ধকে ভিলিফাই হতে দেখতে পছন্দ করে না। এখন সেই টোনটা বুঝতে পেরে, সেই ভাইবটা তারা বুঝতে পেরে আজকে এখন মুক্তিযুদ্ধ করে কান্না শুরু করেছে। এটা হচ্ছে গিয়ে গাছের গোড়া কেটে আগা দিয়ে জল ঢালার মতন। নিজেদের সামাজিক অবস্থান ঠিক রাখার জন্য এখন তারা, মাহফুজও দেখলাম আজকে মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কান্নাকাটি করেছে। ওদের অভিনয়গুলো ভালো হয়, অভিনয় শিখেছে ফারুকীর তত্ত্বাবধানে, খারাপ হয় না অভিনয়। পিনাকি দেখলাম একটা কবিতা পড়ে কান্নাকাটি করছে, ওর অভিনয়টা অবশ্য আবার ভালো হয় নাই। ঠিক আছে, অভিনয় শিখতে হবে, অনেক বড় সাইজের লোক তো, তার অভিনয়টা ভালো হয় নাই। তো এই জিনিসগুলো দেখতে দেখতে মামুন, যাদেরই একটু বুদ্ধিবৃত্তিক কাজকর্ম আছে এবং ভাবে যে কোনটার সাথে কি কারণে কি হয়, এটা মানুষ ভাবলেই বুঝতে পারবে যে এটা কোনো ধরনের আমাদের ওই বইবিছা যেটা আমরা বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেখানে ছাত্র নেই, বৈষম্যহীনতারও কোনো সাইন নেই আর কি। এটা তো এটা যে কেউ একটু পর্যবেক্ষণ করলে বুঝবে, তার যদি কান, মাথা এবং হৃদয় মোহর করা না থাকে আর কি, বুঝবে যে এটা কোনো আপনার আমার ভালোর জন্য কোনো আন্দোলন না, কোনো বিক্ষোভ না, এটা কিছুই না। এটা আমি খেয়েছি, তুমি খেতে পারছো না, তাকে যেন খেতে দেওয়া হয়, সেই একটা প্রক্রিয়া, এবং সেটার সাথে যুক্ত হয়েছে দেশের সার্বভৌমত্বকে বিনষ্ট করার শক্তি। এটুকুই। এই প্রক্রিয়ার সাথে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে দেশের যে অবস্থা, মানে আপনি মানে আপনার যে নামটা আমি নিলাম যে জুলাই জুলুম, আসলে জুলুম বলার মূল কারণটা আসলে জুলুম মানে আপনি যেভাবে ডিফাইন করছেন এর চাইতে ভালো ডেফিনেশন আর হতে পারে না। আমি এই জন্য আসলে এই নামটা ইউজ করেছি। থ্যাংক ইউ মামুন, থ্যাংক ইউ। হ্যাঁ, আর এখানে একজন আমাদের মানে দর্শক এবং আমাদের আগের পর্বে অতিথি ছিলেন বিপুল কামাল ভাই, উনি একটা মন্তব্য করেছেন, আমি রোকেয়া আপা আপনার কাছে ফেরত যাব। সো বিপুল কামাল ভাই মন্তব্য করেছেন, আমি একটু স্ক্রিনে দেই, যদিও একটু বড় মন্তব্য, কিন্তু ইনফরমেশন গুলো জরুরি। উনি শেখ হাসিনার কথা বলেছেন যে উনি শেখ হাসিনা কিভাবে আমাদের জন্য কাজ করেছেন, গত 15 বছরে বাংলাদেশকে কোথায় নিয়ে গেছেন। সেই সাথে এখন যে অবস্থা, সেই 5ই আগস্টের পর বাংলাদেশ যে পিছিয়ে যাচ্ছে, 250-র বেশি গার্মেন্টস হচ্ছে শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। 50%-এর বেশি অর্ডার যেগুলো ভারত বা পার্শ্ববর্তী দেশগুলোতে চলে যাচ্ছে। আমাদের জিডিপি 7.49 ছিল, সেখান থেকে 3.79 চলে আসছে প্রতিদিন গড়ে। মানে আমাদের একজন বন্ধু আসলে হিসাব রাখছিল যে পত্রিকায় যে হত্যাগুলো হচ্ছে, যে রিপোর্টের যে খুনগুলো আসতেছে, সেটা হচ্ছে 7 থেকে 25টা প্রতিদিন, যেগুলো পত্রিকায় রিপোর্টেড হচ্ছে। এবং এই হিসাবটা পত্রিকা রিপোর্টেড তো আসলে মনে হয় না 10%ও হয়। শুধুমাত্র ওই হিসাবটা করলেও দেখা যাচ্ছে যে প্রায় 318 জন গড়ে 318 জনকে হত্যা করা হচ্ছে। এখন মানে আমরা দেখলাম যে এই ডাভোসে অর্থনৈতিক যে সম্মেলন করে আসলো, ভারত কয়েক বিলিয়ন ডলার ঠিকই কিন্তু ইনভেস্টমেন্ট নিয়ে আসলো। ইউনূস সাহেব হচ্ছে কিছু মানে সেলফি তুললো, ইয়ে করলো, এই করলো, সেই করলো, বড় বড় কথা বললো, বক্তৃতা দিল, কিন্তু আমাদের অর্জনটা কি? আমাদের অর্জনটা সেই শূন্য। ঠিক আছে, এখন ওই প্রসঙ্গ ধরে আমাদের আসলে একটু আমরা খুব শীঘ্রই কথা বলবো আসলে প্রতিরোধের পথ নিয়ে। আমাদের আওয়ামী লীগ যে আজকে কর্মসূচি দিয়েছে, আমি আপনার কাছে শুনতে চাইবো, যেহেতু আপনি একজন আওয়ামী লীগের একজন সদস্য সেই হিসাবে। কিন্তু সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমি দুইটা বিষয় একটু টাচ করতে চাই। একটা হচ্ছে যে আপনি একটু কথা বলছিলেন যে গণমাধ্যমের ভূমিকা নিয়ে। হ্যাঁ, গণমাধ্যম, সাংবাদিকরা সাহস পাচ্ছে না কথা বলতে, বুদ্ধিজীবীরা বা শিল্পীরাও কথা বলছেন না। তো এই নীরবতার কারণে, তাদের যে নীরবতা, এবং হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয়তো আঘাত আসে, জেল জুলুম হচ্ছে, কিন্তু এই যে নীরবতা, এটা কিন্তু 71ও ছিল। 71ও আমরা যখন হচ্ছে মুক্তিযুদ্ধ করেছি, তখনও এই জেল জুলুমের মতো ঘটনা ছিল। আপনি উদাহরণ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, যিনি জীবনে 14 বছরের বেশি সময় জেলেই ছিলেন,
একই সাথে তিনি রাজনীতি করেছেন, আন্দোলন করেছেন, আমাদেরকে একটা স্বাধীন দেশ এনে দিয়েছেন। এখন এই সময়ে আমরা বলছি যে সাংবাদিকদের ভয়ের কথা, বুদ্ধিজীবীদের ভয়ের কথা, শিল্পীদের ভয়ের কথা। এই ভয় কি আমাদের মানে পিছিয়ে দিচ্ছে না? এই ভয় থেকে কি আমাদের উত্তরণ প্রয়োজনীয় না? মানে এই আন্দোলন সংগ্রামে সক্রিয় হওয়া, এটা তো আসলে আওয়ামী লীগের একটা আন্দোলন না। এটা হওয়া উচিত সারা বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলন। আপনার কি মতামত এই বিষয়গুলোতে? জি, অনেকগুলো প্রশ্ন আছে। তো সেই প্রশ্নে অনেকগুলো, যাওয়ার হ্যাঁ। আগে আমি একটুখানি এই যে আফসানার সাথে একটুখানি আমি যুক্ত করতে চাই। তো গণজাগরণ মঞ্চে যখন আফসানা নিশ্চয়ই মনে আছে, গণজাগরণ মঞ্চে কিন্তু অনেকগুলো দাবি ছিল আমাদের। সেই দাবিগুলো মানে তখন যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো এখন আজকে এসে কিন্তু মনে হয় যে সেই দাবিগুলো যদি সবগুলো কার্যকর করা যেত তাহলে মনে হয় আজকে আমরা রাজাকার, আলবদর, আল শাম, যুদ্ধাপরাধী এই যে শক্তিগুলো যেভাবে হৃষ্টপুষ্ট হয়েছে এবং আহ, বাংলাদেশ আওয়ামী লীগের ছায়াতলে এসেও সেই জামাত শিবির, সেই রাজাকারদের বংশধর, বংশধর বলতে আমি শুধু ব্লাড কানেক্টিভই বলছি না, আদর্শের বংশধর, তাদের সহচর, তাদের দোসর যারা, তারা কিন্তু তাদের আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামলের মানে সমর্থনে আরাম আয়েশ করে আমাদের হেলমেটের ভেতরে থেকেই কিন্তু নিজেদেরকে একদম শক্ত অবস্থানে দাঁড় করাতে পেরেছে। তাদের ব্যবসা বাণিজ্য বলেন, কাজকর্ম বলেন, তাদের ক্যারিয়ার বলেন, এগুলো কিন্তু আওয়ামী লীগের ছত্র ছায়া থেকেই করেছে, সুবিধা নিয়েই করেছে। এখন এদেরকে আমরা আসলে গণজাগরণ মঞ্চে আমাদের কিন্তু সবচেয়ে অন্যতম একটি দাবি ছিল যে রাজাকারদের মানে প্রপার তালিকা করা, যুদ্ধাপরাধীদেরকে চিহ্নিত করা, তাদের শাস্তি এবং তাদের তাদের সমর্থনে কারা আসলে মদত পুষ্ট কারা, তাদের হয়ে কারা কাজ করছে, এই চিহ্নিতকরণটা তখন আমাদের সকলেরই দাবি ছিল, কিন্তু সেটি একটা সময়ের পরে গিয়ে কোথায় হারিয়ে গেল। সেই কারণে আমরা হয়তো আজকে বেশি সাফার করছি। জুলাইতেই কিন্তু জুলাই 14 তারিখে আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম যে যখন কেউ বলে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই কথাটা রাজাকার রাজাকারের শব্দটা বলার জন্য রাজাকারের আদর্শ বুকে থাকতে হবে। তারাই বলতে পেরেছে যাদের বুকের ভেতর রাজাকার আদর্শ। একজন মুক্তিযোদ্ধার আদর্শ বা ৭১-এর আদর্শ নিয়ে রাজাকার বলতে পারে। তো এবং আমরা সেটা দেখেছি দুঃখজনক হলে, এবং তখনই কিন্তু হিসেবটা মিলে যায়। আর আফসানা আরেকটা কথা বলছিল যে শিক্ষকদের কথা। হ্যাঁ, আমরা দেখেছি সাদা দল ভীষণভাবে নেতৃত্ব দিচ্ছে। সাদা এবং আমাদের নীল দলের যারা শিক্ষক ছিলেন, যারা সবসময় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, সাধারণ শিক্ষক যারা, যারা হয়তো রাজনীতির সাথে নাই, কিন্তু মানে আমাদেরও দুঃখ লেগেছে, প্রশ্ন আসে যে আপনার আওয়ামী লীগ না, আঘাতটা তো আওয়ামী লীগের উপরে আসেনি, আঘাতটা তো এসছে আসলে বাংলাদেশের উপর, ১৯৭১-এর উপর। তো সেই জায়গাটা বুঝতে পারিনি। এবং সেই সময় যে শিক্ষকদের আমরা দেখেছি তারা এখন তো কথা বলছে ভিন্ন সুরে। তো ভিন্ন সুরের আসলে কারণ আছে। বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু আজকে কর্মসূচি দিয়েছে, আজকে অনেকগুলো ঘটনা ঘটেছে। এখন শিক্ষার্থী যারা, তারা কিন্তু আর এই বৈষম্য বিরোধী এই চক্রান্তকারী গ্রুপের সাথে নেই। আজকে ডাকলেই সাধারণ শিক্ষার্থী আসবে না। আজকে এই যে গুরুজন সেজে, মা সেজে, বোন সেজে যে সকল শিক্ষককে আমরা দেখেছিলাম বিবৃতি দিয়েছে স্টুডেন্টদের পক্ষে, আজকে কিন্তু তাদের কথা শুনে সাধারণ শিক্ষক বা সাধারণ পরিবারের মানুষজনের রাস্তায় নামবে। কাজে তারা বুঝে গেছে যে ফিরতে হবে বঙ্গবন্ধুর কাছেই, ফিরতে হবে ১৯৭১-এর কাছেই, ফিরতে হবে বাংলাদেশের কাছে। সেই জন্য এখন তারা মানে এটা তাদের ভং ধরা। যাই হোক, এই ভং বা ভণ্ডামির বিষয় আছে, থাকবে, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। কিন্তু উত্তরণের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমরা যেহেতু চিহ্নিত করতে পারিনি অনেককে, সেটা আমাদের শিল্পীদের মধ্যে, অভিনেতা অভিনেত্রীদের মধ্যে আছে, আমাদের প্রত্যেকটা সেক্টর আছে, টেলিভিশন বলেন, সিনেমা বলেন, কবি সাহিত্যিক, আমাদের থিয়েটার, আমরা একটা বিবৃতি দেওয়ার জন্য ৫ জন বুদ্ধিজীবীকে পাইনি। শুনতে কষ্ট হলো, এটাই ধ্রুব সত্যি। কিন্তু আমরা দেখেছি প্রায় ৬৫ জন বুদ্ধিজীবী নামের সো কল বুদ্ধিজীবী কিন্তু আহ, এই জুলুমের পক্ষে বিবৃতি দিয়েছে। অথচ জুলুমের শিকার হওয়া বাংলাদেশের পক্ষে, আমি কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীর কথা বলছি না, জুলুমের শিকার হওয়া বাংলাদেশের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযোদ্ধা
বুদ্ধিজীবীরাও কথা বলেননি ভয়ে। এখন এই ভয় কতটা জরুরি তাদের জন্য সেই ব্যাখ্যা বিশ্লেষণে আমি যাব না, কিন্তু আমার কথাটা হচ্ছে ভয় তো থাকবেই, কিন্তু যদি ভয় যদি প্রাধান্য পায় তাহলে তো 1971 আসতো না। এই ভয়কে তো জয় করতে হবে, কারণ আঘাতটা যখন আমার দেশের উপর, প্রথমে সবাই ভেবেছে আচ্ছা আওয়ামী লীগের নেতাকর্মী মরছে, যে প্রকাণ্ড একটা বিদ্বেষ আওয়ামী লীগের নেতাকর্মীকে মারছে, আওয়ামী লীগকে উত্তর মানে সরিয়ে দিয়ে অন্য একটা দল আসবে, জিঘাংসা আওয়ামী লীগের উপর। কিন্তু বিষয়টা তো আর আওয়ামী লীগে থাকেনি। আজকে যখন আওয়ামী লীগ চুপ করে আছে, আজকে আওয়ামী লীগ কোথাও নেই। আজকে যখন আমাদের ছেলেরা মার খাচ্ছে, আমাদের বাচ্চারা মার খাচ্ছে, আমাদের শিক্ষক মার খাচ্ছে, আজকে তো আর যাওয়ার কোনো জায়গা নেই। আজকে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা হচ্ছে। কাজে আজকে আর সেই যে যারা ভয়ে গুটিয়েছিলেন ওনারা যাবেন কোথায়? বেরিয়ে আসতে হবে। আমার কথা হচ্ছে যে ভয় যারা এতদিন পেয়েছেন ঠিক আছে, কিন্তু আজ এখনই সময় ভয় থেকে বের হয়ে আসতে। কারণ যারা ভাবছেন যে ভয় পেয়ে আমি ঘরে লুকালাম, আমি বুঝি নিরাপদ, উনি আরো বেশি অনিরাপদ। কেউই নিরাপদ নেই বাংলাদেশে। আমি কথা বলছি, আমি প্রতিবাদ করছি, শুধু কি আমি মরবো? যিনি কথা বলছেন তিনিও মরবে, তিনি না মরলে তার সন্তান মরবে। এভাবেই তো মারা যাচ্ছে বাংলাদেশে। যারা আমরা যে সংখ্যাটি বললাম সেখানে কি শুধু আওয়ামী লীগ মারা গেছে? সাধারণ শিক্ষার্থী মারা যায়নি? সাধারণ শিক্ষক মারা যায়নি? সাধারণ অফিস ফেরত একজন সাধারণ মধ্যবিত্ত মানুষকে মারা যায়নি? একজন বাস চালককে মারা যায়নি? একজন বিদেশ ফেরত প্রবাসী বাঙালি কি মারা যায়নি? তো কাজেই উত্তরণের একটা মাত্র পথ, এই আন্দোলনটাকে, এই জুলুমটাকে, আওয়ামী লীগের জুলুম, আওয়ামী লীগ মার খাচ্ছে, আওয়ামী লীগের বিরুদ্ধে ভাবলে হবে না। বুঝতে হবে যেটা বাংলাদেশকে আক্রান্ত করা হয়েছে, বাংলাদেশ আক্রান্ত, আমার মুক্তিযুদ্ধ আক্রান্ত, আমার নারীরা আক্রান্ত, আমার সন্তানরা আক্রান্ত, আমার শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। দেখেন আজকে কোনো স্কুল কলেজে কোনো পড়াশোনা নাই। আজকে ছাত্রছাত্রীদের হাতে বই নাই। সে বই বিহাইন্ড দা সিন মানে বিক্রি হচ্ছে। আমাদের শিক্ষা উপদেষ্টা কিছুই জানেন না, ওনার মাথা হ্যাং হয়ে যাচ্ছে। একজন শিক্ষা উপদেষ্টা বলছেন যে উনি হ্যাং হয়ে গেছে। এটা এমন এক নির্মম দেশে পরিণত হয়েছে, একটি শিক্ষা প্রতিষ্ঠানও ঠিক মতো চলছে না, মানে শিক্ষার্থীদের হাতে বই নেই, আর শিক্ষা উপদেষ্টা বলছেন উনি অনেক সংশোধনী অনেক কিছু জানেন না এবং উনার মাথা হ্যাং হয়ে গেছে। কাজে এখন ভাবতে হবে সবাইকে যে আপনার বাচ্চাকে শিক্ষিত করতে হলে, মানুষ করতে হলে, আপনার নিজের সংসারকে নিরাপদ করতে হলে, আপনার হালাল রুজির টাকাটা দিয়ে সংসার চালাতে হলে, বাড়ি ভাড়া দিতে হলে, মাসের খাবারটা জুটাতে হলে আপনাকে প্রতিবাদ করতে হবে। আমরা আওয়ামী লীগ হচ্ছে এমন একটা রাজনৈতিক দল, বাংলাদেশেরও জন্মের আগে ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, 1971 সালে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের প্রয়োজনে আবারও নেতৃত্ব দেবে। বঙ্গবন্ধু কন্যা আবারও নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে সঠিক জায়গায় পৌঁছে দেবে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ একাই সবকিছু করবে সেটা হবে না। এই আন্দোলনটা 1971 সালের মুক্তিযুদ্ধে তো আপামর জনসাধারণ সম্পৃক্ত হয়েছে, অল্প কিছু মানুষ যুক্ত হয়নি, তারাই সেই রাজাকার, তারাই আলবদর আল শামস। এবারও অনেক অনেক একটা গোষ্ঠী যুক্ত হবে না। আমরা দেখেছি, দেখেন আঘাত কি শুধু আমাদেরকে জামাত শিবির করেছে? এবার আঘাত জামাত শিবির একা করেনি। এবার আঘাত আমাদের পরিচিত শিল্পীরা করেছে, আমাদের পরিচিত বুদ্ধিজীবীরা আমাদেরকে আক্রান্ত করেছে। যখন বিশ্ববিদ্যালয়ের গীতিয়াপাড়ার মতো একজন সামিনা নুৎফার মতো একজন, উনারা যখন আমাদের মুক্তিযুদ্ধকে হেয় করে, উনারা যখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গিয়ে জামাত শিবিরের হাতে, জঙ্গির হাতে, পাকিস্তানের হাতে বাংলাদেশকে তুলে দেন, উনি যখন শিক্ষক হিসেবে দাঁড়িয়ে কথা বলেন, উনি তো দেশের পক্ষে কথা বলেন না। আমি আজকে দুঃখিত, আমি নামটা উচ্চারণ করতে বাধ্য হলাম, কারণ ওনাদেরকে আমরা দেখেছি জুলাইয়ের সময়, পুরো সময়টাতে ওরা মানুষকে বিভ্রান্ত করেছে, মানুষকে ছাত্র হত্যার কথা বলে মানুষের আবেগকে নিয়ে খেলেছেন, প্রতারিত করেছেন। আজকে ওনারাই কিন্তু মুক্তিযুদ্ধের কথা বলছেন, আজকে সামিনা নুৎফা বলছে, আজকে মাহফুজ আলম বলছে, ইটস টু লেট। আজকে আপনাদেরকে ক্ষমা চাইতে হবে যে আপনারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কি দাঁড়িয়েছেন। কই আপনারা তো 15 আগস্ট বাধা দেননি, আপনারা তো জয় বাংলা নিষিদ্ধ যখন করেছে তখন কথা বলেননি। 1971-কে যখন হেয় করা হয়েছে, যখন ফারুকী যখন বিজয় দিবস না বলে ডিসেম্বর দিবস বলে, তখন তো কেউ প্রতিবাদ করেননি। যখন জামিল আহমেদ বলে শেখ মুজিব
কেন বঙ্গবন্ধু বলতে হবে? তখন তো আপনারা প্রতিবাদ করেননি। বিজয় দিবস কি একা আওয়ামী লীগের? তখন তো প্রতিবাদ করেননি। একজন শিক্ষক হিসেবে আপনাদের দায়িত্ব ছিল, আপনাদের দায়িত্ব ছিল সঠিক কথা। হ্যাঁ, অবশ্যই আওয়ামী লীগকে সমালোচনা করবেন, সেটা করেছেন ওনারা, এরকম অনেকেই। যখন 16ই ডিসেম্বরকে নিয়ে আপনারা বিকৃত কথা বলেন, আপনারা সমর্থন করেন, তখন দেশের মানুষ কিভাবে দেখছে? শিক্ষার্থীরা মিসগাইড করছে, শিক্ষার্থীদেরকে আপনারা ভুল তথ্য দিয়ে প্রতারিত করছেন। যখন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের অধীনে চলে গেল, তখন আপনারা কেন প্রতিবাদ করেন? ঢাকা বিশ্ববিদ্যালয় যখন শিবির দখল করে নিল, এটা তো প্রকাশ্য হয়েছে, তো গোপনে না। তখন কেন কথা বলেননি? তাহলে আপনারা শিবিরকে সমর্থন করেছেন। আপনারা চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি শুধু শিবির দ্বারা নিয়ন্ত্রিত হবে। তাহলে খাল কেটে যে কুমিরটা এনেছে, সে কুমির তো শুধু রক্ত চেনে, আওয়ামী লীগের রক্ত, শিক্ষকের রক্ত, আলাদা করে তো ব্যাখ্যা করবে না কোনটা কার রক্ত। এই যে বাংলাদেশের উন্নয়ন, দেখেন বলে যে আমার বাংলাদেশ আওয়ামী লীগ দুর্নীতি করে করে শেষ করে দিয়েছে। আমি একটা সংখ্যা বলি, সংখ্যাটা হচ্ছে 15 বছরে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা এত উন্নয়ন করেছেন। উনি আইএমএফ থেকে ডলার এনেছেন $3.6 বিলিয়ন, 15 বছরে। আর গত 5 মাসে এই জুলুম সরকার কি এনেছেন? $4.9 বিলিয়ন এই 5 মাসে উনি এনেছেন। জি, কিন্তু এই টাকাটা আপনি কি উন্নয়ন করলেন, কোথায় খরচ করলেন, কি সেটার কোনো ট্রান্সপারেন্সি নেই, কোনো সবগুলো জবাবদিহিতা উন্নয়ন নেই, কেউ তো জানে না, কোনো হিসাব নেই। আমরা যেটা দেখতে পাচ্ছি সবগুলো উন্নয়ন এখন কর্মসূচি কিন্তু কাজে বন্ধই হ্যাঁ, এই যে সাধারণ মানুষকে আপনারা বলছেন যে দুর্নীতি করেছে, দুর্নীতি করেছে, দুর্নীতি করেনি, করেছে সেটা আপনি সমালোচনা করেন, কিন্তু সমালোচনাটা তো আমি বলে দিলাম। $3.6 15 বছরে আইএমএফ থেকে উনি লোন এনেছেন, আর ডক্টর মোহাম্মদ ইউনূস এনেছেন $4.9 বিলিয়ন, যেটা কোনো হিসাব নেই। তারপরেও এই 5 মাসে আমাদের অর্থনৈতিক অবস্থাটা একদম, যখন মেট্রো রেল ধ্বংস হয়ে গেল, তখন আপা থাকতে একটা হিসেব দেওয়া হয়েছিল যে এত টাকা লাগবে এটাকে সংস্কার করতে, এবং বছর খানেক সময় লাগবে। এবং তারা তড়িঘড়ি এসে যেটা করলো, একটা 10, 15, 20 কোটি টাকার একটা হিসাব দেখিয়ে বলল 1 মাসের মধ্যে সংস্কার হয়ে যাচ্ছে, চালু হয়ে যাচ্ছে। সেটা ছিল কিন্তু টোটালটা আইওয়াশ। দেখেন, একটা একটা অল্প একটুখানি সংস্কার করে মানুষকে দেখানো হলো, বোঝানো হলো যে আওয়ামী লীগ এত কোটি টাকার হিসাব করেছে দুর্নীতির জন্য। কিন্তু আমরা কিন্তু আলটিমেটলি দেখলাম যে 139 কোটি টাকার যে হিসাবটা এসছে, সেই একই হিসাবই কিন্তু বঙ্গবন্ধু কন্যার সময় দেওয়া হয়েছে। তাহলে এই যে তারা এক ধরনের প্রতারণা করে করে প্রচারণা করছে বাংলাদেশ আওয়ামী লীগকে দুর্নীতিবাজ প্রমাণ করার। কিন্তু আমার কথা হচ্ছে, দুর্নীতিবাজ বলে বলে তারা যে প্রোপাগান্ডাটা চালিয়েছিল জুলাই, আগস্ট এবং এখন পর্যন্ত, সেটা প্রমাণ করতে হবে, এবং এই শিক্ষিত মানুষ যারা, তাদেরকেই প্রমাণ করতে হবে। কিন্তু আমাদের শিক্ষিত বুদ্ধিজীবীরা কিন্তু এই প্রচারণার অংশীদার হচ্ছে। এই যে গণহত্যার কথা বলা হয়েছে, হাজার হাজার গণহত্যা, এবং এই শিক্ষকরাই বলেছেন, আমাদের শিল্পী বুদ্ধিজীবীরা বলেছেন, কাঁদতে কাঁদতে বলেছেন এদেশ আমরাই সংস্কার করব, আমরা দেখেছি। তো এই যে গণহত্যা বলেছে, গণহত্যা তো প্রমাণ করতে হবে। জাতিসংঘ 2 বার এসছে, কোনো রিপোর্ট দিতে পারেনি, গ্যাজেট প্রকাশ করেছে, সেই গ্যাজেট ভুল। আপা তো সেখানে নিজেরা গণহত্যা করলে, নিজেরা হ্যাঁ, নিজেদের লোক আমি দিয়ে সেটাই বলছি গণহত্যা যে করলে সেটা কিভাবে প্রমাণ করবে আপা? সেটা তো প্রমাণ করার কোনো উপায় নাই। 3280 জন পুলিশকে হত্যা করেছে, এবং ঠিক আছে আপা, সেই 3200 না হত্যা হোক, সহ 32 জনই মনে করেন হত্যা করছে, কথার কথা 32 জন হত্যা না, করছে। আমরা 3280 বলবো, এবং আওয়ামী লীগের নেতাকর্মী সহ তারা মানে 15-20 হাজার লোককে মেরেছে, এবং সেই মেরেছে দেখেই তার ইন্ডেমনিটি দিয়েছে। না হত্যা করলে তো ইন্ডেমনিটি দিত না। ইন্ডেমনিটি দেওয়ার অর্থই হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা সহ তারা তো জানে তারা হত্যার সাথে সম্পৃক্ত, সে কারণে তারা ইন্ডেমনিটি দিয়েছে। ইন্ডেমনিটি দেওয়ার প্রথম ইয়েটাই হচ্ছে যে আমরা বলতে পারি ইন্ডেমনিটি দিয়ে তারা স্বীকার করে নিয়েছে যে 5ই আগস্ট থেকে শুরু করে আজকে পর্যন্ত সকল হত্যার তারা দায়ভার তাদের, এবং 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত অবশ্যই হত্যা, ভাঙচুর, অগ্নিসংযোগ, সমস্ত কিছুর দায়ভার এই রাষ্ট্রদ্রোহিতার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা সম্পৃক্ত, তারা প্রত্যেকেই।
এবং তারা যে অপরাধটি করেছে সেটি তো আইনগতভাবে দণ্ডনীয়। তারা রাষ্ট্রদ্রোহিতা করেছে, তারা সংবিধান লঙ্ঘন করেছে, অসাংবিধানিকভাবে অবৈধভাবে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, এবং তারা সংবিধান চেঞ্জ করবেন সেটাও আইনগতভাবে অফেন্স। তারা যে সকল সংবিধানের পরিপন্থী যে কাজগুলো তারা এই 6 মাসে করেছে, প্রত্যেকটার জন্য তারা আইনের আওতায় এনে তাদেরকে বিচার করতে হবে, এবং তারা আইনগতভাবেই তারা রাষ্ট্রদ্রোহিতা এবং সংবিধান বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়েছে। এবং আফসানা, তুমি যার নাম বললে যে আমাদের আরেকজন বুদ্ধিজীবী আশরাফ কায়সার সহ ফারুকী, এবং তার সাথে মিডিয়ার উচ্ছৃঙ্খল পেইড কিছু মানুষজন, আমার কথা হচ্ছে কি যে আমাকে অপছন্দ করতে পারে ব্যক্তি, রোকেয়া প্রাচীকে অপছন্দ করুক, ব্যক্তি আরেকজনকে অপছন্দ করুক, কিন্তু তারা আমাদের প্রতি যে নিপীড়ন নির্যাতনটা করেছে শিল্পী সমাজ বা বুদ্ধিজীবী সমাজ বা শিক্ষক সমাজ, তারা সরাসরিও এই এই নিপীড়ন নির্যাতনের সাথে সম্পৃক্ত ছিল, পরোক্ষভাবেও ছিল, এবং এখন পর্যন্ত তারা এর সাথে সম্পৃক্ত। তো সময় আসুক। আর বাংলাদেশ আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচিটা মানে আমরা একটা লাগাতার আন্দোলনের মধ্যে যাব। আচ্ছা, এই আমি প্রসঙ্গে সেটা আপা একটুখানি যাওয়ার আগে করি। রোকেয়া আপা, ওই প্রসঙ্গে যাওয়ার আগে আমি আরেকটা বিষয় একটু টাচ করতে চাই আপনার সাথে। মানে আপনার কথা শুনতে শুনতে আরেকটা বিষয় আমার কাছে মনে হলো যে আপনার কাছে জানাটা বেশি জি, জরুরি আমার। মানে আমি ব্যক্তিগতভাবে জানতে হবে এবং অনেকে আমাকে আসলে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করে। এক হচ্ছে যে আমরা মানে শুনেছি এবং 15 বছর ধরেই আমাদেরকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের ফেরিওয়ালা, মুক্তিযুদ্ধের ব্যবসা, এই সেই করে বলা হতো যে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কাজ হয়েছে। কিন্তু 5ই আগস্টের পর হঠাৎ করে আসলে আমরা টের পেলাম যে আসলে মুক্তিযুদ্ধ নিয়ে যদি এত কাজই হতো, এই মানুষগুলো তো আসলে এভাবে মানে হঠাৎ করে পরিবর্তন হয়ে যেত না। আমরা এখনো দেখতে পাই যে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে অসংখ্য সিনেমা হয়। আপনি একজন রাজনৈতিক কর্মী এবং একই সাথে সংস্কৃতি কর্মী, এই জন্য আপনাকে আমি প্রশ্নটা করছি। এখনো অসংখ্য সিনেমা হয় প্রতি বছর, এবং সেটা গভর্নমেন্ট ফান্ডেড হতে হয় তা না, কোনো বেশিরভাগই আসলে প্রাইভেটলি করে, কমার্শিয়াল সিনেমাই হয় এবং ভালো ভালো মানে গল্প আছে। আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে অসংখ্য ভালো ভালো গল্প আছে। আমাদের যেই শুধুমাত্র বাঙালি ঐতিহ্যের একটা বড় অংশ মুক্তিযুদ্ধ তা না, অনেক বীরত্বের কথা আমরা জানি। আপনি ক্র্যাক প্লাটুনের কথা বলেন, জ্যাট ফোর্স, কে ফোর্স, অনেকগুলো গল্প আছে। আমাদের লাইভে এসেছিলেন নুরুন নবী ভাই, তার জীবনের যে গল্প, উনি মুজিব বাহিনীর একজন যোদ্ধা ছিলেন। এরকম অসংখ্য অসংখ্য গল্প, কিন্তু কোনো ভালো সিনেমা মুভি হচ্ছে না। কোনো চর্চা, যে সাংস্কৃতিক চর্চা, সেটা আমরা ছোটবেলায় দেখেছি। আমরা একটা একটা চর্চার একটা অংশই ছিল গ্রামে গ্রামে বা শহরে বিভিন্ন সংগঠনে আমরা মুক্তিযুদ্ধ ভিত্তিক যে আলোচনা, গল্প, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান মানে অনেক হতো। এখন আমরা এই সময় যখন আমরা দেখি, আমরা যে 1971 সাল থেকে শুরু করে ঘুরে ফিরে সেই 10-12টা সিনেমা যেগুলো হয়েছিল সে ওইগুলোই আছে। এবং যুগোপযোগী ধরেন আমাদের এখন যে জেনারেশন, জি বলি আমরা যাদেরকে, তাদের জন্য তাদের উপযোগী করে কন্টেন্ট কিন্তু খুব বেশি তৈরি হয়নি আমি মনে করি। ঠিক আছে? এখন 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেটা যে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের যে ঠিকাদারি তা কিন্তু না। আওয়ামী লীগ কিন্তু কাউকে নিষিদ্ধ করেনি যে কেউ মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে পারবে না। এখন যারা মুক্তিযুদ্ধে ফিরে আসার চেষ্টা করছে, যারা আসলে রাজাকারদের হাতে ক্ষমতা তুলে দিয়ে এখন মুক্তিযুদ্ধের গল্প শোনাচ্ছে, এরা, আপনিই বললেন যে এরা আসলে কোনোভাবেই চর্চাটা করছে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি চর্চা করেছি? আমরা 15 বছরে আসলে কি, আমি সরকারকে বলছি না, আমি আওয়ামী লীগকে বলছি না, আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও জানি যে আমি আসলে খুব বেশি করিনি। আমি একসময় খুব লেখালেখি করতাম ব্লগে, কিন্তু আসলে এরপরে থেমে গেছে। আমরা ধরে নিয়েছিলাম যে হ্যাঁ, আমাদের কাজ শেষ। আপনি কি মনে করেন একজন সংস্কৃতি কর্মী হিসাবে, যে আমরা কি আসলেই যথেষ্ট করেছি মুক্তিযুদ্ধ নিয়ে? আরো কাজ কি করা যায় না, করা হওয়া উচিত না? আমাদের গল্পগুলো কি যুগোপযোগী করে এই জেনজিদের জন্য তৈরি করা যায় না? ধন্যবাদ, এটা জরুরি প্রশ্ন। একটু দেখেন, সময় নিন, সমস্যা নেই, আমি হ্যাঁ শুনতে চাই এটা। হ্যাঁ, মুক্তিযুদ্ধটা দেখেন, আমরা জুলাইতেই দেখেছিলাম, জুলাইতেই দেখলাম যে এই ছাত্ররা এই মেটিকুলাসলি ডিজাইনের মধ্যে তাদের একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে ওরা ওদের মতো করে জামাত শিবির বা পাকিস্তানিদের সুবিধাজনকভাবে কিন্তু একটা মুক্তিযুদ্ধের ন্যারেটিভ তৈরি করছে, এবং সেই মুক্তিযুদ্ধের ন্যারেটিভটা এমনভাবে তৈরি করা যেখানে 1971 সাল, আমাদের 30 লাখ শহীদ, আমাদের মা বোনের যে সম্ভ্রম হারিয়েছে, এবং বঙ্গবন্ধুর 4 নেতা সহ
পুরো ইতিহাসটাকে তারা পাল্টে দিয়ে তারা তাদের মতো করে একটা ন্যারেটিভ তৈরি করে সেটা কিন্তু তারা প্রচার করেছে এবং তাদের এই প্রচার প্রচারণাটা দীর্ঘ সময় ধরে চলেছে। দেখেন 15 বছরে আমরা কিন্তু দেখেছি বহু জায়গায় লেখা হয়েছে শেখ কামাল মেজর ডালিমের বউকে কিডন্যাপ করেছে, অথচ এটা সত্যি না। মেজর ডালিমের বইতেও লেখা আছে, কিন্তু এই মিথ্যা প্রোপাগান্ডাটা তারা নিরলস ভাবে দীর্ঘ 16-17 বছর ধরে কিন্তু তারা প্রোপাগান্ডা হিসেবে চালিয়ে গেছে। তার মানে তাদের মানে অনেকগুলো কম্পোনেন্টের সবচেয়ে স্ট্রং কম্পোনেন্ট হচ্ছে প্রচার প্রচারণা। এখন আমরা প্রচার প্রচারণার ক্ষেত্রে মুক্তিযুদ্ধ, আমাদের বাংলাদেশের ইতিহাস, ভাষা আন্দোলন, আমাদের যে বীর সৈনিকরা, আমাদের বীররা এবং বঙ্গবন্ধু সহ সকলে এই ইতিহাসটাকে আমরা পৌঁছাতে পারিনি। আমরা মনে করছি যে শুধু কয়েকটা সিনেমা হলেই সমাধান হবে না, কয়েকটা সিনেমা হলেই হয়তো সমাধান হবে না। আমার যে বাচ্চাটা আজকে ক্লাস 7-এ পড়ে বা ক্লাস 6-এ পড়ে বা ক্লাস 8-এ পড়ে, সেই বাচ্চাটার কাছে আসলে কে পৌঁছাচ্ছে? আমি মুক্তিযুদ্ধের বার্তা নিয়ে পৌঁছাচ্ছি নাকি আমি ইসলামের ডাক নিয়ে পৌঁছাচ্ছি? এখন গ্রামে গঞ্জে সারা বাংলাদেশে আমাদের যে প্রজন্ম থেকে প্রজন্মের কাছে কিন্তু পৌঁছাচ্ছে অন্য বার্তা, অন্য ন্যারেটিভ। আর মুক্তিযুদ্ধের ন্যারেটিভটা আমরা একটা আরবান জায়গায় আমাদের নিজেদের কাছে রেখেছি। এই নিজেদের কাছে রাখাটা বলতে আমি বোঝাচ্ছি যে আমি চর্চা করছি আমার জায়গায়, আমার চর্চাটা তো আসলে গ্রামের একটা অজপাড়াগার একটা বাচ্চার কাছে পৌঁছাতে, একটা সাধারণ প্রাইমারি স্কুলের বাচ্চার কাছে পৌঁছাতে হবে, একটা অলিগলিতে ছোট বাচ্চা যে খেলছে ওর কাছে পৌঁছাতে, সেই জায়গাগুলোতে পৌঁছায়নি। আমরা আমাদের গ্রামে গঞ্জে আগে যে লোকজ সঙ্গীত গুলো ছিল, লোকজ মানে ধরেন উৎসবগুলো ছিল, সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। আজকে যাত্রা নেই, পালা গান নেই, আজকে মাটিয়াল নাটক নেই, মুক্ত নাটক নেই, আজকে এসব নেই। আজকে গ্রামে গঞ্জে মানে যে সমস্ত আসর হতো, লালনের আসর বা গানের আসর, সেগুলো নেই। সেসব জায়গায় কিন্তু দখল করে নিয়েছে যারা। সেখানে যা প্রচার করছে বা যা শেখানো হচ্ছে, সেখানে মুক্তিযুদ্ধ বা ইতিহাস কতটুকু। আবার সিনেমার কথা বলছেন, সিনেমা আছে। ধরেন এক মাটির মনে তারেক মাসুদ কিন্তু অনেক সাহসের সাথে বলেছেন যে দেখো তোমার মুসলমান ভাইরা কিরকম ঘর বাড়ি সব জ্বালায় দিয়া যাইতেছে। অর্থাৎ মুসলমানের যুদ্ধ নয়, এটা এটা আদর্শের যুদ্ধ। তো সিনেমা দিয়ে শুধুই মানে সিনেমা একটা অবশ্যই শক্তিশালী মাধ্যম, কিন্তু শুধুই সিনেমা দিয়ে হবে না। আপনার গানে, আপনার নাটকে, আপনার জীবনাচারের মধ্যে, শিক্ষা ব্যবস্থার মধ্যে মুক্তিযুদ্ধ এবং ইতিহাসটা থাকতে হবে। সেটি নেই আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে, স্কুল কলেজগুলোতে সেটি নেই। আমাদের প্রজন্ম বড় হচ্ছে অন্য ন্যারেটিভ শুনে শুনে। ওই বাচ্চাটি কি শিখছে, কার কাছে শিখছে, কার কথা শুনছে? এখন সে যদি বিপরীত কিছু শোনে, আর আমি তাকে আমার সঠিক ইতিহাস দিয়ে ফিরিয়ে আনতে পারছি কিনা, সেই চেষ্টাটা কতটা ছিল আমাদের শিক্ষা বা সংস্কৃতির যারা দায়িত্বে ছিলেন, আমার কাছে আমি স্বীকার করছি আমি যে সেখানে সম্পূর্ণভাবে আমরা ব্যর্থ হয়েছি, কাজ সেভাবে হয়নি। যদি হতো, আমার গ্রামের স্কুলের বাচ্চাটি কেন মানে শুধু ধরেন আমার গ্রামের স্কুলের বাচ্চাকে যদি আপনি কিছু কমন প্রশ্ন করেন, সে কমন প্রশ্ন মুখস্থ আপনাকে বলে দিবে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে। কিন্তু আপনার সেটা ওকে ধারণ করার জন্য যে ইতিহাসটুকু পর্যন্ত যেতে হবে, যে জার্নির মধ্যে দিয়ে ওকে যেতে হবে, এবং ওকে তো আমার আশেপাশের যে মানে অন্য অন্য আদর্শ তাকে তো ঘিরে ফেলছে, অন্য অন্ধকার জগৎ তাকে হাতছানি দিচ্ছে, সেখান থেকে আনবার জন্য আমার আয়োজন কি আছে? সে আয়োজনে আমরা ব্যর্থ হয়েছি। দেখেন এই 16 বছরে যারা মুক্তিযুদ্ধের সিনেমা বানিয়েছে, যারা মুক্তিযুদ্ধের প্রজেক্ট করেছে, যারা মুক্তিযুদ্ধের নাটক করেছে, মুক্তিযুদ্ধের থিয়েটার করেছে, যারা মুক্তিযুদ্ধের কলাম লিখেছে বা বই লিখেছে, পাবলিশার, এদের বেশিরভাগই মুক্তিযুদ্ধ বিরোধী। আপনি আমাকে নাম জিজ্ঞেস করলে আমি দুঃখের সাথে সেই নামগুলো উচ্চারণ করতে বাধ্য। মানে আপনি বলছেন যে আমরা কি করিনি, করেছি তো। যে মানুষটা মুক্তিযুদ্ধের নাটক কি করেছে সরকারের অর্থায়নে, সে আজকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। যে মানুষটা মুক্তিযুদ্ধের সিনেমা বানিয়েছে, যে মানুষটা ইতিহাস নিয়ে কাজ করেছে, সে আজকে বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে আছে।
তার মানে ওটি ছিল তার শুধুই রুটি রুজি, কিংবা আওয়ামী লীগের সাথে মিশে থেকে চক্রান্ত করবে, যেটা সরওয়ার ফারুকী বলেছে। সে আওয়ামী লীগের সাথে মিশে ছিল, কিন্তু সে চক্রান্তে অনেক আগে থেকেই যুক্ত। তো এরকম এখন আমাদের ব্যর্থতা হচ্ছে যে আমাদের ছায়ায়, আমাদের ছাতার নিচে, আমাদের হেলমেটের ভেতর যে মানুষগুলো অতি আওয়ামী লীগার, অতি মুক্তিযুদ্ধ প্রেমী, এই এই অতি অতি বাহুল্যের মানুষগুলোকে আমরা হয়তো চিনতে পারিনি। তারা মিশে গিয়েছিল। ওই যে একটি কথা বললাম না, গণজাগরণের সময় তো একটি দাবিও সবার মুখে মুখে ছিল যে চিহ্নিত করতে হবে, এদেরকে বর্জন করতে হবে, এবং স্লোগানও দেওয়া হয়েছিল একদিন গণজাগরণ মঞ্চে শাহবাগে। তো সেই মানুষগুলো তো বিভিন্ন জায়গায় বসেছিল, সিও হয়েছে, কোথাও কোথাও ডিরেক্টর জেনারেল হয়েছে, কোথাও ম্যানেজার হয়েছে। এখন আপনি যাকে, যে মুক্তিযুদ্ধের ধারক বাহক নয়, তার হাতে আপনি একটা টিভি স্টেশন তুলে দিচ্ছেন, তার হাতে আপনি একটা ব্যাংক তুলে দিচ্ছেন, তার হাতে আপনি একটা বিদ্যালয় তুলে দিচ্ছেন, তার হাতে আপনি একটা ইউনিভার্সিটি তুলে দিচ্ছেন। এখন সেই মানুষগুলো অনেক আওয়ামী লীগার, অনেক শিল্পী এত আওয়ামী লীগার যে তাদের কারণে অনেক প্রোগ্রামে আমরাও যেতাম না। এখন এই মানুষগুলোকে না চিনতে পারাটাও আমি মনে করি না যে দোষ, এটা কোনো ক্রাইম না। এটা সম্মিলিত ভাবে এই জায়গাটাতে আমরা ব্যর্থ হয়েছি, এটা সকলেই মিলে ব্যর্থতা। এবং এই যে যারা মনে করেন যে বলে যে মুক্তিযুদ্ধকে তাদেরকে ওন করতে দেওয়া হয়নি, এটাও একটা মিথ্যে কথা। হ্যাঁ, মুক্তিযুদ্ধের ছবি বানানোর জন্য তো আপনার আওয়ামী লীগ লাগবে না, আপনার গভর্নমেন্টের ফান্ড লাগবে না। আপনি নাটক বানাচ্ছেন, আপনি প্রেমের নাটক বানাতে পারেন, সেখানে মুক্তিযুদ্ধের নাটক বানাতে পারেন না? আপনি যদি একটা ফ্যামিলি ড্রামা করতে চান, আপনি কি সেখানে একটা মুক্তিযুদ্ধ বিষয় রাখতে পারেন না? এখন টিভি স্টেশন গুলো চায় না। গত 16 বছরে টিভি স্টেশন, প্রত্যেকটা টিভি স্টেশন কটা মুক্তিযুদ্ধ বিষয়ক কাজ করেছে সেটিও তো খতিয়ে দেখতে হবে। এখন 16ই ডিসেম্বর আর মার্চ মাসে আসলেই বা ফেব্রুয়ারি মাস আসলেই আপনি মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন নিয়ে কাজ করলেন, সারা বছর নাই, তাহলে ওই এক মাসের কাজে বা এক মাসের প্রজেক্ট দিয়ে আপনি জাতির মেধা মনন তৈরি করতে পারবেন। এটা প্রতি মুহূর্তের চর্চার বিষয়। মুক্তিযুদ্ধ ভাষা, আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের চেতনার যে, আমাদের যে সম্প্রীতির বাংলাদেশ, এটাকে বুঝতে হলে শিক্ষা দীক্ষা সংস্কৃতি এবং জীবনাচারের ভেতর, আমাদের পরিকল্পনার ভেতরে সেটিকে থাকতে হবে। কোথাও এসব কিছু নেই। শুধুমাত্র মানে বছরে 3 বার 3টা নাটক হলেই হয়ে যাবে না, 10টা সিনেমা হলেই মুক্তিযুদ্ধ সবাই শিখে যাবে, বুঝে ফেলবে, নো, হবে না। মানে এটার জন্য একটা মানে প্রজেক্ট না, মুক্তিযুদ্ধকে প্রজেক্ট বানিয়ে ফেলেছে অনেক। মুক্তিযুদ্ধ প্রজেক্ট না, বঙ্গবন্ধু কোনো প্রজেক্ট হতে পারে না, আমাদের সম্প্রীতির বাংলাদেশ কোনো প্রজেক্ট হতে পারে না। এটি হচ্ছে আমাদের অস্তিত্বের প্রশ্ন, এবং এটি আমাদের প্রজন্ম থেকে প্রজন্মের কাছে পৌঁছাতে হবে, এটা দায়িত্ব। আমার সন্তানকে যখন আমি শিখাই, সেটি কি প্রজেক্ট? সেটি কি আমি ভাবি যে বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে টাকা দিবে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমাকে ফান্ড দিবে, আমি তারপর আমার বাচ্চাকে শেখাবো? না। আমি আমার বাচ্চাকে কেন মানুষ করছি, কেন আমার বাচ্চাকে আমি সংস্কৃতি শিখাচ্ছি, মানে হিউম্যান রাইটস শিখাচ্ছি, কেন? কারণ আমার বাচ্চাকে আমার মানুষ বানাতে হবে। আমি যদি আমার সন্তানকে মানুষ করবার জন্য নিজের উদ্যোগেই শেখাই, প্রজেক্টের জন্য ওয়েট করি না, ফান্ডের জন্য অভিযোগ করি না, তাহলে কেন জাতি গঠনের ক্ষেত্রে আমি সমাজে, আমি যদি 10টা কাজ করি, সেখানে কি 3টা কাজ জাতির জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, মুক্তিযুদ্ধের জন্য, বঙ্গবন্ধুর জন্য হতে পারে না? সারা বছরে আমি 20টা কাজ করছি, ঠিক আছে, আমার মতো 200 ডিরেক্টর যদি 20টা কাজের মধ্যে 2টো কাজ মুক্তিযুদ্ধের জন্য করে, তাহলে তো সংখ্যা বেড়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে সেই ডিরেক্টর যখন বানাবে, সে কি চ্যানেলের টাকা, তার প্রকৃত মানে টাকাটা পাচ্ছে কিনা, তাকে সেই মূল্যায়নটা করছে কিনা। এখন এই সমস্ত কিছু চলে গেছে কয়েকটা মানুষের হাতে, একটা সিন্ডিকেটের হাতে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু আটকে গিয়েছিল। এখন এই সিন্ডিকেটকে তো বাংলাদেশ আওয়ামী লীগ লালন করেনি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও লালন করেনি। এই সিন্ডিকেটটা ঢুকে গিয়েছিল কারো না কারো মদতে, কেউ না কারো না কারো রেফারেন্সে ঢুকে গেছে, এবং তারাই কিন্তু এই যে সিন্ডিকেট হয়ে সমস্ত কিছুকে চক্রান্তের কারণেই, চক্রান্ত করবে দেখেই কিন্তু মানে তারা অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে, আর আমরা সামাজিক চেতনার জায়গায় আমরা, আমাদের ক্ষতি হয়েছে, আমরা ধ্বংসের দিকে গেছি। আজকে আমাদের কেন প্রমাণ করতে হবে যে 16ই ডিসেম্বরে কি করে আত্মসমর্পণটা কিভাবে হলো, আজকে 16ই ডিসেম্বর কি, আজকে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক, সেটি কেন আজকে 2024-25-এ এসে আমাদের প্রমাণ করবে? এটি তো মীমাংসিত সত্য, ঐতিহাসিক সত্য, সারা পৃথিবী মানছে, জাতিসংঘ মানছে
কিন্তু আমাদের দেশে নতুন করে কেন ন্যারেটিভ তৈরি হবে? তো এটা হচ্ছে আমাদের আসলে এই মুহূর্তে সবচাইতে বড় সংকট আমি মনে করি, সামাজিকভাবে, মানসিকভাবে, সাংস্কৃতিকভাবে। এবং এবার কিন্তু আমরা গণজাগরণ মঞ্চে স্লোগান দিয়েছিলাম, বর্জন করতে বলেছিলাম, চিহ্নিত করতে বলেছিলাম, তাই না লোচন? জি হয়নি। আপা। কিন্তু হুম। হ্যাঁ, এবার আমাদের সেই চিহ্নিত করতে হবে, বর্জন করতে হবে, এবং আমাদের আমাদের সংস্কৃতি, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের সম্প্রীতির যে ঐতিহাসিক সম্প্রীতির যে বঙ্গবন্ধু বলেছেন অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, ধর্মনিরপেক্ষতার বাংলাদেশ, এবং সারা পৃথিবীর মানুষ কিন্তু সেই বাংলাদেশের সম্প্রীতিতে মুগ্ধ। আমাদের সেই জায়গাটায় ফিরতে হলে আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে। এখানে এটা শুধু আওয়ামী লীগ, বিএনপি বা রাজনৈতিক দলের একার দায় দায়িত্ব না। একটা রাষ্ট্রের মেধা মনন গঠনের ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে। এবং এখানে মানে আওয়ামী লীগকে আমি ঘৃণা করি, আওয়ামী লীগের সমর্থককে আমি ঘৃণা করি, ওদেরকে মেরে ফেলবো। আমাদেরকে মেরে তো ফেললেন, কোন বাংলাদেশ কার কাছে দিয়ে দিলেন বাংলাদেশ? এই প্রশ্নটা নিজেকে করতে হবে সবাইকে, এবং করে বাংলাদেশের স্বার্থে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ যে নেতৃত্ব দিচ্ছে বা দিবে, যে ডাক দিচ্ছে, আমি মনে করি এই ডাকটাকে সবার নিজের জায়গা থেকে অনুধাবন করা উচিত। এবং রাষ্ট্রের প্রয়োজনে এখন সবাইকে প্রতিবাদ, প্রতিরোধ করতে হবে। আচ্ছা, আমি একটু লোচনা আপার কাছে যাই। আপনি এই প্রসঙ্গে আসলে আমি জানি যে আপনি জেনজিদের বিষয়গুলো একটু জানেন, যে ওদের ইন্টারেস্টটা কোথায়। এখন আমাদের জন্য মানে এই সময়ে না শুধুমাত্র, হ্যাঁ আমরা, আপনি জানেন হয়তো যে আমরা ডিসেম্বরে বিজয়ের মাসে আমরা কিছু কন্টেন্ট তৈরি করার চেষ্টা করেছি। এখন আমরা যারা এই লড়াইয়ে আছি, যারা হচ্ছে কথা বলছি, প্রতিবাদ করছি, আমাদের একই সাথে মানে একটা বিষয় নিয়ে আমার যেটা মনে হয় যে আমি সবসময় চিন্তা করি যে অডিয়েন্স কারা আমাদের। এখন আমরা যারা আগে, যারা আমাদের সময় যে মাধ্যমগুলো ছিল, ধরেন সিনেমা, নাটক বা যেই মাধ্যমগুলোর মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের গল্প শুনেছি, সেই আপনি কি মনে করেন যে এটা আসলে যুগোপযোগী হওয়া উচিত, যে কোন মাধ্যমে এখন আমাদের আসলে যারা জেন জি বা জেন আলফা, যারা এরপর যারা আসছে তাদের কাছে পৌঁছানোর জন্য মুক্তিযুদ্ধের গল্পগুলো? কারণ এই জেনারেশন আমরা জানি যে এরা মাঙ্গা পছন্দ করে, এরা কার্টুন দেখে, এরা অ্যানিমেশন পছন্দ করে, এরা গেমস খেলে, ভিডিও গেমস। তো আপনি একটু এই বিষয়গুলো মানে আপনি একটু বলেন তো। আপনি তো, আমি জানি যে আপনি জেনজিদের বিষয়গুলো জানেন। মামুন, এখানে না আমাদের একটা বিভ্রান্তি আছে। আমরা শুধু শহর কেন্দ্রিক মানুষজনকে কেন্দ্র করে এই যে কথাগুলো আপনি বললেন, জেনজি, অডিয়েন্স, মাধ্যম, গেমস, মাঙ্গা, আচ্ছা। ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, এগুলো আমাদের শহরের বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, আমার যে বাচ্চাগুলা গ্রামে আছে, যারা সেভাবে অনলাইন সুবিধার আওতায় নাই, তাদের জন্য কিন্তু এগুলো প্রযোজ্য না। এবং সম্পূর্ণভাবে বৈশ্বিকভাবে আপনি যদি দেখেন, বেশিরভাগ মানুষ কিন্তু ফোকাসের একটা রোগে ভুগছে। ফোকাসহীনতা আরকি। ফোকাস করতে পারে না। এটাকে মেডিকেলের ভাষায় যেটা বলা হচ্ছে গিয়ে ADHD। আচ্ছা। তো যে কারণে মানুষ দেখবেন যে আমরা যখন অনলাইনে কারো কোনো বিপদ হয় তখন বলে যে 72 ঘন্টা চুপ করে থাকো, এটা ঠিক হয়ে যাবে। অনেকটা আইসিইউতে থাকার মতো। ঠিক আছে? তারপরে আমরা বলি যে 30 সেকেন্ডের বেশি মানুষ কিছু দেখে মনে রাখতে পারে না। হুম? তো এখন যে নেশন ওয়াইড যখন এই অবস্থা, তখন আমরা কি করতে পারি? আমরা ওই জেনজি বলেন, আলফা বলেন, তাদের জন্য আমরা তাদের ওরকম তারা যতক্ষণ মনোযোগ রাখতে পারে ততটুকু তো সময়ের জন্য আমরা তাদের জন্য কনটেন্ট বানাতে পারি। তাই তো? যেমন ২১শে ফেব্রুয়ারি আসছে। আমরা দেখলাম যে আওয়ামী লীগ দলীয় কার্যক্রমের দিক থেকে তারা লিফলেট বিলি করবে, তারা সচেতনতা তৈরি করবে। রাজনৈতিকভাবে তো এগুলা করতেই হবে। তো সেই জায়গায় যে লিফলেট বিলি করবে, এই লিফলেটটা ওই বয়সীদের জন্য একটা মাথায় রেখে তৈরি করা দরকার আছে। হ্যাঁ? যেমন অনেকে এখন দেখেন বিএনপি করে, আমি নিজেও করছি যে বিএনপি বৃহত্তর দল, এই সেই। বিএনপির কিন্তু আমরা ২০০১ থেকে ৬ এর যে শাসনামল, সেটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে ভুলে গেছি। এগুলো মনে করিয়ে দিতে হবে মানুষকে, সেটা জেনজি বলেন, যাই বলেন, এগুলোও কিন্তু ইতিহাসের অংশ। শুধু ৭১ বা ৭২ বা ৯০ কিন্তু ইতিহাসের অংশ নয়। আপনার যেটা খারাপ অংশ সেটাও বলতে হবে, যেটা ভালো অংশ সেটাও বলতে হবে। ২০০১ থেকে ২০০৬ এর কথা যেহেতু আমরা মনে করাই না, সেহেতু এখন যারা জেনজি হয়েছে, তারা যেহেতু এই অংশটুকু, যারা এই ১৫ বছরের শাসনামল দেখে, তারা শুধু এটার কথাই বলতে পারে। তারা ওই আমলের কথা জানে না দেখে তারা সেটাকে তুলনা করতে পারে না। এখন আপনি বলতে পারেন, আবার জানে না কেন, অনলাইনের যুগ, কারণ তাদের ইচ্ছা নাই।
এবং রোকেয়া আপা একটা কথা বললো যে তাদের কাছে সিন্ডিকেট ছিল, সিন্ডিকেট হয়ে গেছে, বা অনেক শিল্পী শুধু রুটি রুজি হিসেবে দেখেছে। আমি এখানে কিন্তু বারবার একটা কথা মামুন বলি, আমি কিন্তু একটা কথা বারবার বলি, যারাই স্বাধীনতা বিরোধী, যারাই মুক্তিযুদ্ধ বিরোধী, যারাই যদি কিন্তু তবে, আমাদের যে লিটমাস টেস্ট ছিল 2013-তে, যদি কিন্তু তবে, আমিও আমারও মুক্তিযুদ্ধের পরিবারের সন্তান, কিন্তু যদি তবে, এগুলো যারা বলে, এদের ব্যাকে আপনি যখনই গবেষণা করবেন দেখবেন যে পরিবারের রক্তে সমস্যা আছে। এরা আসলে পাকিস্তানপন্থী ছিল, হয় মুসলিম লীগের, না হয় পাকিস্তানপন্থী, দাদা নানা চাচা মামা কেউ না কেউ, রাজাকার আলবদর আলশামস এগুলা ছিল। সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক, সেটা ডাক্তার হোক, সেটা শিল্পী হোক, যেই হোক, এখন এসে ভেগ ধরে। এখন এই রক্তের দোষ আপনি কিভাবে দূর করবেন? রক্তের দোষ দূর করার একমাত্র উপায় হচ্ছে গিয়ে অর্থনৈতিকভাবে তাদেরকে শাসন করা। আপনি যখন অর্থনৈতিকভাবে শাসন করা শুরু করবেন তখন দেখা যাবে যে এই জিনিসগুলো সংকুচিত হয়ে আসবে। আপনি শত শত এই কোচিং সেন্টার দিতে দিবেন, ব্যাংক বিমা সবকিছু দিয়ে দিবেন। আজকে রিজভী বলেছে যে শিক্ষা ও স্বাস্থ্য জামাত দখল করে রেখেছে। শুধু শিক্ষা ও স্বাস্থ্য নয়, জুডিশিয়ারি সম্পূর্ণ জামাতের আন্ডারে। রিজভী সেটা বলতে ভুলে গিয়েছেন। আচ্ছা, কোচিং সেন্টারের বিষয়টা যেহেতু তোলেন, আমি এই বিষয়ে একটা ফলো আপ করি আপনাকে। সেটা হচ্ছে যে আমি বেশ কিছু জায়গা থেকে ইনফরমেশন গুলো পেয়েছি যে কোচিং সেন্টার গুলো আসলে এই জুলাই জুলুম বা আন্দোলনে একটা বড় ভূমিকা রাখছে। এর মূল কারণটা কি ছিল? মূল কারণটা ছিল যে শিক্ষা ব্যবস্থার যে আধুনিকায়ন করেছিল আওয়ামী লীগ সরকার, যেটা আমরা কানাডাতে দেখি বা নর্দার্ন আমেরিকা, নর্ডিক কান্ট্রি গুলো, যেগুলো নরওয়ে, সুইডেন, ওই কান্ট্রি গুলোতে যে শিক্ষা ব্যবস্থা দেখি, সেটার যে আধুনিকায়ন হয়েছিল, সেই আধুনিকায়নের ফলে কোচিং সেন্টার গুলো ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছিল, প্রাইভেট পড়ানো বন্ধ হয়ে যাচ্ছিল। এবং বেশ কিছু জায়গা থেকে মানে অনেক, আমি তো আসলে মানে দেশের বাইরে থাকি বলে হয়তো সরাসরি দেখতে পাইনি বিষয়গুলো, কিন্তু আপনিও হয়তো শুনেছেন যে বা দেখেছেন রাস্তায় কারা এসেছে, কিভাবে এসেছে। কোচিং সেন্টার বন্ধ হয়ে যাচ্ছিল, এবং যেহেতু 2026 সালের ভিতরে আমরা মানে উন্নয়নশীল দেশ থেকে আরেকটা ধাপে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, এনজিওদেরও তো ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছিল। হ্যাঁ, সেটাই। এনজিও গুলো মানে যেহেতু আমরা উন্নত কোনো দেশে আপনি এনজিও দেখবেন না, কানাডায় কোনো এনজিও, এখানে একমাত্র হয়তো দেখবেন যে এখান থেকে পরিচালনা করে থার্ড ওয়ার্ল্ডের কোনো কান্ট্রিতে। ক্ষুদ্র ঋণ আর লাগতো না, ক্ষুদ্র ঋণ লাগতো না, ক্ষুদ্র ঋণ যেটা লাগে, সেজন্য ক্ষুদ্র ঋণ লাগার জন্য তো সব তো এনজিও একসাথে হয়েছে, তাই না? এই জুলাই এখন কিন্তু ক্ষুদ্র ঋণ সবার লাগবে। এখন যে অবস্থা দেশ চলে গেছে, ক্ষুদ্র ঋণ নিতেই হবে। কারণ বিপুল কামাল ভাই এখানে আপনার মন্তব্যে বলেছে জিডিপি 3 এ নেমেছে। জিডিপি কিন্তু 3 এ নামেনি, জিডিপি এই কোয়ার্টারে 1.81 এ নেমেছে। 1.81, এটা খুব শীঘ্রই আসলে মানে আরো হয়তো। এবং বিদেশি বিনিয়োগ কমে গিয়েছে 70%। ওই যে একটা স্কাই ডাইভিং করার লোককে নিয়ে এসেছে না বিডার প্রধান করে, কি জানি সে এই করে ফেলবে সেই করবে 80, তো ওর কারণে আমাদের বিদেশি বিনিয়োগ কমে গেছে 70%। কিন্তু এখন ওকে একা দোষ দিয়ে কি হবে? এটা সমন্বিত সকলের অবস্থাই, তাই না? মানে আমরা কোটা না মেধা ওই বলে আন্দোলন করলাম, তারপর কি হলো? দেখা গেল যে এক লোক আকাশ থেকে ঝাঁপ দিল প্লেন থেকে, যেটা আসলে মানে অসংখ্য ছেলে মেয়ে এর আগেও করেছে, এমন না যেটা নতুন কিছু। তারপরও সে যেহেতু এটা নিয়ে আলোচনা সমালোচনা হলো, সে হচ্ছে একদম সেলিব্রিটি হয়ে গেল, তাকে কি দায়িত্ব দিয়ে দিল? বিডার মতো একটা অর্গানাইজেশনে। এখন ফলাফল দেখতেই পাচ্ছি আমরা যে আমাদের আসলে মানে ইনভেস্টমেন্ট কি হচ্ছে। সে একটা চুক্তি করেছে, সেটা হয়তো আপনারা দেখেছেন রিপোর্টটা, সেটা একটা কোম্পানির সাথে, লুজিয়ানার, যে কোম্পানিটার রেজিস্ট্রেশন হয়েছে 1 বছর আগে, যে কোম্পানির ওরা নাম ফুটাচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলারের, আপনি একটা চুক্তি করছেন, ঠিক আছে? আমি নিজেও খুঁজে দেখার চেষ্টা করছিলাম যে কোম্পানিটার কোনো হিস্ট্রি পাই কিনা, পাই না। একমাত্র হিস্ট্রি যেটা পাবেন আপনি যদি কোম্পানির নাম সার্চ দিয়ে দেখেন, যে সেটা হচ্ছে যে বর্তমানে যে চুক্তিটা হয়েছে সেটাই, ঠিক আছে? এখন এই একটা কোম্পানি যেটা আসলে ট্যাক্সও ফাইল করে না, ইউএসএ তে ট্যাক্সও ওরা ফাইল করেনি, এটা 3 বছর পর অটোমেটিক্যালি ব্যাংক্রাপ্টি হয়ে যেত। এখন ওই একটা কোম্পানির সাথে সে বাংলাদেশ দূতাবাসে বসে সে একটা চুক্তি করলো, সেটা নাম এক হচ্ছে যে আপনার মানে পিআর এর কথা চিন্তা করলে এটা দেশের জন্য একটা অপমান, দেশের জন্য অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ততার দিকে যাওয়ার একটা লক্ষণ, যে আপনি মানে 25 মিলিয়ন মেট্রিক টন খুব সম্ভবত যে চুক্তিটা করেছে। এখন আমি জানি না এটা এই চুক্তি থেকে আমাদের বের হয়ে আসার উপায়টা কি হবে, বা থাকবে কিনা, বা এই কোম্পানি আসলে অতদিন সার্ভাইভ করবে কিনা। কারণ হচ্ছে 2030 সাল পর্যন্ত মানে এই কোম্পানি আসলে উৎপাদনেই যেতে পারছে না, কারণ এটা এখানে যে কেউ, আপনি জানেন যে কানাডা স্টার্টআপদের যে ধরনের থাকে আর কি, নিয়ম কানুন থাকে, ওটা তো একটা স্টার্টআপ কোম্পানি, তো স্টার্টআপদের এই ধরনের নিয়ম কানুন থাকে।
ঘটনা হচ্ছে মামুন, ওরা কি করছে বা আমরা কি করছি সেগুলা তো আমরা অবশ্যই আলোচনা করব, আলোচনা করতে থাকবো। আমাদেরকে অনেক দর্শক শ্রোতা জিজ্ঞেস করছে উত্তরণের উপায় কি, ওরা যে এসব জায়গা দখল করেছে সেক্ষেত্রে আমাদের কি অবহেলা ছিল সেগুলা নিয়ে আলাপ আলোচনা করার কথা বলছে। আমরা প্রায় 1 ঘন্টা 11 মিনিট আলাপ করে ফেলেছি। উত্তরণের উপায়ে কি সেটা আমরা রোকেয়া আপাকে দিয়ে শুরু করতে পারি কিন্তু। আচ্ছা, ঠিক আছে আপা, আমি আসলে আমি ওই কর্মসূচি নিয়ে আজকে একটু কথা বলতে চাই। প্লিজ প্লিজ মানে বলেন। আপনি ডেফিনেটলি জানেন যে আমাদের যে কর্মসূচি দেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে, হুম এই হুম। বিষয়ে আমরা মানে আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনি কি একটু কর্মসূচিগুলো আমাদেরকে বলবেন প্রথমত, তারপরে হচ্ছে যে আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি এ বিষয়ে একটু বলেন। কর্মসূচি তো আসলে 1 থেকে 5 পর্যন্ত হচ্ছে লিফলেট বা প্রচার। আমার আমি তথ্য প্রযুক্তিতে একটু পিছিয়ে আছি। সমস্যা নেই। 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বা প্রচারপত্র বিলি। 6 ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ। 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ। 16 ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি। 18 ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি। তো এটা তো হচ্ছে আসলে রাজনৈতিকভাবে কর্মসূচি করা, এবং এই রাজনৈতিক কর্মসূচির সাথে আমাদের সকলের সম্মিলিত আরো যে উত্তরণের যে জায়গাগুলোতে যে প্রশ্নটা আপনি করছিলেন সেটি হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দেশের জনগণের কাছে পৌঁছাবে, সারা বাংলাদেশের। কারণ জুলাইয়ের মানে এই অবৈধ অসাংবিধানিক সরকার এবং তার মব বাহিনী সহ পুরো বাংলাদেশে মানুষের একটা মানে মানসিক জায়গার একটা পরিবর্তন ঘটে গেছে। প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন মানুষ ভীত সন্ত্রস্ত। মানুষ জীবনের ভয়ে, সম্মানের ভয়ে, চাকরির ভয়ে, মানে পরিবারের তার যে সম্পত্তির ভয়ে, সবকিছু মিলে আতঙ্কের মধ্যে মানুষ আছে। আমি বলছি আপামর জনসাধারণের কথা। তো আমাদের আসলে রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের মানে প্রথম যে কাজটি হবে সেটা হচ্ছে আমাদের সারা বাংলাদেশে আমাদের যত কর্মীরা আছেন, এটা আমি একজন কর্মী হিসেবে বলছি। তো মানে আমরা সব কর্মীরা আসলে আগে একত্রিত হতে হবে। একত্রিত হতে হবে মানে এক জায়গায় একত্রিত না, আমরা আমাদের যোগাযোগটাকে একটা সন্তোষজনক জায়গায় নিয়ে যেতে হবে। তো সেটি আসলে গত 5 মাসে বাংলাদেশে যে কর্মীরা আছে, নেতা কর্মীরা আছে, আমাদের কিন্তু বলা যায় যে আমরা সকলেই কিন্তু সকলের সাথে বেশ, যেরকম ভাবা হয়েছিল যে 5ই আগস্টের পর সব বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ, রাজপথে আমরা হয়তো নামছি না, কারণ রাজপথে নামার জন্য নির্দেশের প্রয়োজন রয়েছে। সেই নির্দেশ এতদিন ছিল না। কিন্তু আমরা সবাই সবার সাথে মানে কানেক্টেড আছি, অনলাইনে সবাই কাজ করছি, এবং অনলাইনে কাজ করার ফলে কিন্তু বলা যায় যে প্রোপাগান্ডা অনেকখানি কমেছে, মিথ্যা প্রোপাগান্ডা। তো এখন আমাদের কাজ হচ্ছে সবার সাথে সবার যোগাযোগটা স্থাপন করা, এবং এই যে 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 জায়গাগুলোতে যে মিথ্যা তথ্যগুলো যেসব জায়গায় সাধারণ মানুষকে প্রভাবিত করতে পারে, আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারে সাধারণ মানুষকে, বা সাধারণ শিক্ষার্থীরা মিথ্যা প্রোপাগান্ডার শিকার হয়ে যাতে আবারও রাজপথে না নামতে পারে, আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে অনলাইনের মাধ্যমে বা আমাদের প্রত্যেকটা জেলার নেতাকর্মীরা মিলে সেটাকে আসলে অ্যাড্রেস করা। নেত্রী যখন যে ডেটগুলো অনুযায়ী যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ অনুযায়ী আসলে আমরা সেটাকেই অনুসরণ করব। কিন্তু সবকিছুর মধ্যে প্রথম তো কাজ হচ্ছে আসলে সাধারণ মানুষকে আশ্বস্ত করা, সাধারণ মানুষকে ফিরিয়ে নিয়ে আসা। সাধারণ মানুষ কিন্তু ইতিমধ্যেই বলছে যে বহু মানুষ আবেগ থেকে ভয়কে জয় করে কিন্তু বলেছে যে শেখের বেটিরেই নিয়ে আসেন। শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম, বঙ্গবন্ধুর কন্যার সময় ভালো ছিলাম, আগের প্রধানমন্ত্রীর সময় ভালো ছিলাম। এই যে সাধারণ মানুষ বলে উঠছে, এই কথাটার মানে কথাটা মানে জের ধরে বা সূত্র ধরেই কিন্তু সেই মানুষগুলোকে নিয়ে আমাদের আসলে পরবর্তীতে যে কর্মসূচি আছে সেগুলোকে সফল করতে হবে। এবং এই এই কাজগুলোর মধ্যে আমার কাছে মনে হয় যে আমরা তো বটে, আমাদের সাথে আমরা যত বেশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এক করতে পারবো, সাধারণ মানুষকে সাথে নিতে পারবো, তত বেশি আমাদের জন্য আমরা তত বেশি সফল হতে পারবো। আর এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু একটা ব্যাপারও আছে যেটি আহ ইয়ে হচ্ছে যে মানে আতঙ্কের একটা ব্যাপার আছে, হামলা এবং মামলা। দেখেন রাস্তায় নামার মতো অবস্থা নাই।
মানে আজকে সাধারণ মানুষও রাস্তায় নামতে পারছে না, আমরাও পারছি না। তো আমরা এখন কিন্তু মানসিকভাবে নেত্রীর নির্দেশ অনুযায়ী এখন কিন্তু আমরা হামলা মামলার দিকে তাকাবো। এখন বাংলাদেশের সব নেতা কর্মীরা যার যার জায়গায় থেকে তারা কিন্তু কর্মসূচি সফল করার জন্য যার যেভাবে নামতে হয় সে সেভাবে নামবে, কারণ নেত্রী নির্দেশ দিয়ে ফেলেছে। আর নির্দেশের মধ্যে কিন্তু ইন্ডিকেশন করা আছে আমাদের কোনটা কঠিন হরতাল, কোনটা সমাবেশ, কোনটা মানুষের কাছে যাওয়া, লিফলেট বিতরণ বা প্রচার করা মানেই হচ্ছে আমি একটা মানুষের সাথে ইন্টারাকশন করার, কথা বলার, সম্পৃক্ত হওয়ার সুযোগটা পাবো। বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি তখন সে মানুষকে যেভাবে আমরা আস্থার জায়গায় আনতে পারবো। কারণ সাধারণ মানুষ কিন্তু সবার আগে প্রতিবাদটা করেছে যে শেখ হাসিনাই বাংলাদেশের জন্য আস্থার ভরসার প্রধানতম নেতা। তো সেই সাধারণ মানুষের যে সাহসের জায়গা, সেটার সাথে আমরা সম্পৃক্ত হব। আমরা চেষ্টা করব বাংলাদেশের সকলকে এই আন্দোলনের সাথে যাতে আমরা সাথে নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, অনেক শিক্ষক, অনেক বুদ্ধিজীবী অনেকেই আমাদের সাথে এতদিন ছিলেন না, কিন্তু যারা ছিলেন অনেকেই আছেন। তো সব শ্রেণী পেশার মানুষরাই আমাদের সাথে থাকবে, দেশের বাইরে যারা আছে তাদেরও সমর্থন থাকছে আমাদের সাথে, এবং একই সাথে এই কর্মসূচিগুলা তারাও তাদের মতো করে বিদেশ থেকে সমর্থন হিসেবে পালন করবে। এই সবকিছু মিলিয়ে আমাদের আরো একটা বিষয় যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এই ছাত্ররা এই মেটিকুলাসলি ডিজাইনে তারা কিন্তু সবচেয়ে বেশি যে কাজটি করেছে লাশের রাজনীতি করেছে তারা। তো আমাদের তাদের সেই কুচক্রি লাশের রাজনীতি থেকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যাতে কোনোভাবেই আমরা যখন কর্মসূচিটা করব সেখানে যাতে কোনো রকমে তারা কোনো অরাজকতা তৈরি করতে না পারে, এবং আমাদের সেই বিষয়গুলো অনেক বেশি সতর্ক থাকতে। মানে এখন আর মাথা অস্থির করার সময় নাই, আমরা স্থির হয়ে নেত্রীর নির্দেশে আমাদের প্রস্তুতি সম্পন্ন করে আমরা আমাদের বাংলাদেশকে উদ্ধার করবার জন্য মুক্তিযুদ্ধের মতো করে আমরা আসলে ৭১ যেভাবে সবাই যুদ্ধে গিয়েছিল, এটা আমাদের জন্য যুদ্ধের ডাক বলা যায়। এই যুদ্ধের ডাকে আমরা শুধু বাংলাদেশ আওয়ামী লীগের এই যুদ্ধের ডাক, আমি এই কথা তখনও বলিনি, এখনো বলবো না। এটা বাংলাদেশকে রক্ষা করা এবং বাংলাদেশের সকল জনগণকে আমরা সাথে। আজকের এই আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারছি যে সংকট যতই গভীর হোক না কেন, প্রতিরোধের পথ আমাদের সামনে ঠিকই খোলা থাকে। আর সাহস এবং ঐক্যের মাধ্যমে আমরা এই অন্ধকার থেকে কাটিয়ে উঠতে পারবো। রোকেয়া প্রাচী আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাহসী কথা এবং প্রেরণাদায়ী। আমি একটা 10 সেকেন্ডে একটা কথা একটু ভুলে গেছি, ওটা একটু বলতে চাই। যেটি হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীকে ততদিন হামলা মামলা দিয়ে জর্জরিত করা হয়েছে। এখন আমরা দেখছি যে একটা গোষ্ঠী আমাদের ভিতরে অনৈক্য তৈরি করারও চেষ্টা করছে, সেই ষড়যন্ত্র আমরা দেখছি। সেরকম গুজবও তৈরি করছে তারা। তো আমার এটাও মানে সবার সাথে থাকবে যে আমরা এখন আর কোনো অনৈক্যের ফাঁদে পা দিব না। আমাদের একটাই দল বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের একজন নেতা শেখ হাসিনা, তার নির্দেশে বাংলাদেশের জন্য, বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা সবার আগে গিয়ে আমরা মানে যদি রক্ত দিতে হয় আমরা বাংলাদেশ আওয়ামী লীগ রক্ত দিব, আমরা কর্মীরা রক্ত দিব, দেশের মানুষের রক্ত ঝরতে আমরা। আচ্ছা, আমি আসলে একই সাথে একটা বিষয় আসলে বলতে চাই, সেটা হচ্ছে যে এই আন্দোলন এবং এই কর্মসূচি এটা শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি না। এই কর্মসূচি দিয়েছে হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী না। আমাদের বাংলাদেশকে ফিরিয়ে আনার যে আন্দোলন, সেই আন্দোলনে আমি জানি যে রোকেয়া প্রাচী আপা আপনি থাকবেন রাজপথে। আমি আশা করব শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মী যে যারা আছেন তারাই যে শুধুমাত্র থাকবেন এই আন্দোলনে শরিক হবেন তা না। সাধারণ মানুষ অনেকেই আসলে অপেক্ষা করছে দিক নির্দেশনার জন্য, আন্দোলন সংগ্রামে রাজপথে নামার জন্য। আমি জানি যে অনেকেই রাস্তায় থাকবে এবং আপনি আপনার পাশে পাবেন তাদেরকে। তো আমি আজকে আমাদের এই আলোচনা এখানেই আমরা শেষ করব। আমি অনেক ধন্যবাদ জানাই রোকেয়া আপা, আফসানা কিশোর আপা, আপনাদের গুরুত্বপূর্ণ অনেকগুলো কথাবার্তা আমরা শুনলাম। দর্শকদের কাছ থেকে খুব বেশি প্রশ্ন নেওয়ার সুযোগ ছিল না, কারণ আপনাদের কথা আসলে আমি ইন্টারাপ্ট করতে পছন্দ করি না, আমি কথা শুনতে পছন্দ করি। কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর আপনারা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন, আমরা দিক নির্দেশনাও পেয়েছি, আমরা প্রতিরোধের পথ এখন জানি। তো আমরা আশা করব যে আমরা এই পথ ধরে আমরা আমাদের দেশ ফিরিয়ে নিতে পারবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
জয় জয় বাংলা, বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বঙ্গবন্ধু।